Bel, lagi aja. Bel, Oi. lagi ya. Yang
শুধু শোনা যাচ্ছে না? শুনতে পাচ্ছেন? জি, এখন শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি না? তো আমি দেখতে পাচ্ছি জি, যে অলরেডি আসসালামু 10 আলাইকুম। জয়েন করে ফেলছে। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? হ্যাঁ, ইনশাআল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার। তো আমি আসসালামু দেখতে পাচ্ছি। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহ, হয়তো বা আজকে একটু নেটে প্রবলেম হতে পারে, গ্রামের বাড়ি আসছি তো, আহ, একটু ভালো নেটের আছেন? প্রবলেম। ইনশাআল্লাহ ভালো আছি, ভালো আছি। আজকের ক্লাসের টপিকস কি স্যার? আজকে তো ক্লাসে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এটা একজন ঠিকাদারের জানা খুবই জরুরি, যেটার জন্য যে বিষয়গুলো না জানলে আপনাদের অনেক সময় টেন্ডার বাতিল হয়ে যায়। তো একটা কাজে দেখা যাচ্ছে যে আপনি লোয়েস্ট হয়েছেন, আশা করছেন যে কাজটা আপনি পাবেন, কিছু কিছু ত্রুটির কারণে অনেক সময় কাজটা বাতিল হয়ে যায়। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে এই বিষয়গুলো যদি আপনি জানেন, তাহলে অনেক সময় অফিসের যদি টেন্ডারের ভিতরে কোনো ত্রুটি থাকে, সেখানেও আপনি ফল্ট ধরতে পারেন যে নোটিশে টার্ন ওভার বেশি হয়ে গেছে, বা লিকুইড অ্যাসেট বেশি হয়ে গেছে, বা টেন্ডার ক্যাপাসিটি বেশি হয়ে গেছে, বা এটা ঠিক হয় নাই। এই বিষয়গুলো যদি আপনি জানেন যে একটা টেন্ডারে টার্ন ওভার কীভাবে ক্যালকুলেশন করে, বা কত টাকার কাজে কত টাকার টার্ন ওভার ধরতে হয়, বা টেন্ডার ক্যাপাসিটি ধরতে হয়, এই ফর্মুলাগুলা আমি আজকে আলোচনা করব। পাশাপাশি আপনার এই যে 10% লেসের যে টেন্ডারগুলো আছে, সেইটাও আমি দেখাবো। অনেক সময় 10% লেসে যদি সবারই ফ্ল্যাট রেট হয়ে যায়, সবারই 0-0 মিলাতে পারে, সেই ক্ষেত্রে তাদেরকে কিভাবে, মানে কোন বিষয়ের উপরে বিচার বিশ্লেষণ করে তাদেরকে সিলেক্ট করা হয়, সেই বিষয়গুলো আলোচনা করব। তো আজকের আজকের ক্লাসের যে বিষয়গুলো আছে, টোটাল বিষয়টাই খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। এজন্য যেহেতু অলরেডি 10 জন জয়েন করে ফেলেছেন, তো আমি চাচ্ছি ক্লাসটা শুরু করতে আর কি। আর যেহেতু ক্লাসটা 9টায় শুরু করার কথা ছিল, অলরেডি 9:07 বেজে গেছে। তো আপনারা সম্মতি দিলে আমি ক্লাসটা শুরু করে দিব এখনই আর কি।
হ্যাঁ স্যার, ক্লাস শুরু করা যায়, যেহেতু 7 মিনিট ওভার হয়েছে। সেটাই আর কি, যেহেতু জি স্যার, শুরু করা যায়। আর যদি কেউ লেটে আসে, ভিডিও তো আছেই। হ্যাঁ সেটাই, যদি কেউ মিস করে সেক্ষেত্রে তো তারা এই ভিডিওটা পরবর্তীতে শেয়ার করে দিব আমরা, সেই ভিডিওটা দেখে সে এখান থেকে দেখতে পারবে যেটুকু তার জন্য গ্যাপ হয়েছে। তো আমি এখন ক্লাসটা শুরু করে দিই। হ্যাঁ, তো আপনাদের হাতের কাছে যদি খাতা কলম থাকে আপনারা এই খাতা কলমে একটু দেখেন, আর যেখানে প্রশ্নগুলো আপনারা প্রশ্নবিদ্ধ হবেন বা আপনাদের কাছে যেটা মনে হবে যে আপনার এখানে বুঝতে অসুবিধা হচ্ছে বা আপনার যেখানে কোশ্চেন আসবে সেখানে আপনি একটু কাইন্ডলি একটু এন্ট্রি করে রাখবেন, ক্লাস শেষে আমাকে প্রশ্ন করবেন, ঠিক আছে? তো আমি শুরুতেই আমি কনস্ট্রাকশন টার্নওভার নিয়ে কথা বলবো। আমার ফার্স্ট টপিক হচ্ছে কনস্ট্রাকশন টার্নওভার। তো টার্নওভারটা কি আপনারা জানেন? টার্নওভার হচ্ছে আপনার আপনি একটা কাজ ইতিপূর্বে সম্পাদন করেছেন, সেটা এগেইনস্টে আপনি বিল পেয়েছেন আপনার অ্যাকাউন্টে, আপনার বিলটা লেনদেন হয়েছে আর কি, পেমেন্ট যেটাকে আমরা বলি পেমেন্ট। তো সেইটা নিয়ে আমি আলোচনা করব। তো এটা আসলে একটা কাজে টার্নওভার কি কত টাকার কাজ হলে তারা কত টাকার টার্নওভারটা ওখানে আপনাদের কাছে চেয়ে থাকেন সেই বিষয়টা আগে। তো সে ধরেন একটা কাজ হচ্ছে আপনার 50 লাখ টাকা, আমি এক্সাম্পল হিসেবে ধরছি, একটা কাজ হচ্ছে 50 লাখ টাকার কাজ। তো এই কাজটা যদি আপনার 3 মাসের জন্য হয়, যে 3 মাসের মধ্যে শেষ করতে হবে, তাহলে 3 মাসের জন্য আপনি এটাকে 0.25 ধরবেন। যদি 6 মাস হয়ে থাকে তাহলে 0.5 ধরবেন, যদি 9 মাস হয়ে থাকে তাহলে 0.75 ধরবেন, 1 বছর হলে মানে 12 মাস হলে 1 ধরবেন, আপনার যদি 15 মাস হয়ে থাকে 1.25, এবং যদি আপনার 1.5 বছর হয়ে থাকে তাহলে 1.5। তো বিষয়টা হচ্ছে যে প্রতি 3 মাসের জন্য 0.25, এটা হচ্ছে নিয়ম। তো আপনার যত টাকার এস্টিমেট কস্ট হবে, আমার এটার বলার উদ্দেশ্য হচ্ছে এই যে একটা টেন্ডারের এপিপি যখন পাবলিশড হয় তো আপনাদের কাছে কিন্তু একটা নোটিফিকেশন আসে। তো এপিপিতে তো একটা টেন্টেটিভ এস্টিমেট কস্ট লেখা থাকে, তো ওইটা দেখে আপনি বুঝবেন যে এই টেন্ডারটা আগামী বা 15 দিনের মধ্যে হয়তো বা ওয়েবসাইটে পাবো, নোটিশ পাবো। তো আপনি ওই এপিপির কস্টটা দেখে নিজের ভিতরে আগে ক্যালকুলেশন করবেন যে এই টেন্ডারে এত টাকা টার্নওভার হতে পারে, তো আমার কোনো পেপার শর্ট আছে কিনা বা আমার কোনো কিছু লাগবে কিনা, তাহলে আপনি আগেই থেকেই আপনি অফিস থেকে কালেকশন করে আপনি পেপারগুলো রাখতে পারবেন। অথবা কোনো অফিস একটা কাজে টার্নওভার চেয়েছেন, তো সেখানে দেখা যাচ্ছে আকাশ পাতাল নিয়ম অনুযায়ী, নিয়মে মানে পিপিআর এর যে নিয়ম দেওয়া আছে সেই নিয়ম থেকে অনেক বেশি হয়ে গেছে। তো আপনার যদি এই ফর্মুলাটা জানা থাকে তাহলে ওই অফিসে আপনি সাথে সাথে কিন্তু বলতে পারবেন যে স্যার আপনার যে নোটিশটা করছেন এটা তো টার্নওভার এত হবে না, আরো অনেক কম হবে, একটু প্লিজ কারেকশন করেন আর কি। তো এই জন্য মূলত আপনাদেরকে বিষয়টা শেখানো আর কি। তো আপনার যত টাকার এস্টিমেট কস্ট হবে এবং সেটা দেখবেন যে কত দিনের কাজ, যদি 6 মাসের কাজ হয়ে থাকে তাহলে 0.5 দিয়ে সেটাকে আপনি কি করবেন, গুণ করবেন। তাহলে 50 লক্ষ, মনে করলাম একটা স্কুল বিল্ডিং, সেটা 6 মাসে শেষ করতে হবে 50 লক্ষ টাকার স্কুল বিল্ডিংটা। তো সেই আপনার 50 লক্ষকে আপনি 0.5 দিয়ে গুণ করবেন, কারণ যেহেতু 6 মাসের কাজ, 6 মাসের জন্য 0.5। তো আপনি এটা নিজেরাই গুণ করে দেখেন 0.5 দিয়ে গুণ করলে কত হয়। হ্যাঁ, 25 লক্ষ। তো আপনার এটা টার্নওভার হবে 25 লক্ষ, এটা 1 ইয়ার আসবে 25 লক্ষ টাকা। তো এখন যত বছরের জন্য চাবেন তখন তাকে তত দিয়ে গুণ করবেন, যদি 5 বছরের জন্য চাই তাহলে 5 দিয়ে গুণ করবেন, যদি 10 বছরের জন্য চাই তাহলে 10 দিয়ে গুণ করবেন। তো 10 দিয়ে গুণ করার পরে যত টাকা হয় তত টাকা আপনার টার্নওভার লাগবে। আর যদি মনে করেন 9 মাসের কাজটা 9 মাসের, তাহলে সেখানে 0.75 দিয়ে গুণ করবেন। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে যে যত যদি কম টাকা মানে কম সময়ের কাজ হয় তাহলে টার্নওভারটা বেশি আসে, আর যদি বেশি সময়ের কাজ হয় তার টার্নওভারটা কম আসে। এই হলো টার্নওভারটা, নিয়মটা গেল আর কি। এখন আমি আসবো সিমিলার ওয়ার্ক, যেটাকে আপনারা স্পেসিফিক এক্সপিরিয়েন্স হিসাবেও বলে থাকেন বা অভিহিত করে থাকেন। তো এটা কি, এটা হচ্ছে যে ইতিপূর্বে যে টেন্ডারটা আপনি দিতে চাচ্ছেন সেরকম একটা কাজ ইতিপূর্বে আপনি করেছেন, তো সিমিলার ওয়ার্কটা নিয়ম অনুযায়ী কি বলা আছে, গাইডলাইনে বলা হচ্ছে যে এস্টিমেট কস্টের 50 থেকে 75% এর মধ্যে যে কোনো একটা অ্যামাউন্ট,
যদি দেখা যাচ্ছে যে ওই জাতীয় ঠিকাদার এখানে রেয়ার, খুব পাওয়া যাচ্ছে না, তো সেই ক্ষেত্রে আমাদের গাইডলাইনে বলা আছে সেখানে আমি সর্বনিম্ন 50%-এর নিচে আমি ধরতে পারবো না, সর্বনিম্ন হচ্ছে 50%। আর যদি অ্যাভেলেবেল ঠিকাদার থাকে তাহলে 75% আমি ধরতে পারবো, তবে 75%-এর উপরে আমি ধরতে পারবো না, সর্বনিম্ন 50% আর সর্বোচ্চ হচ্ছে 75%। তো এখানে আমরা দেখি কি যে ভাই আসলে ঠিকাদার ওইভাবে বিবেচনা করা হয় না। তো এখানে আমাদের রুমে ভাই 65 এরকম আমরা নির্ধারণ করে থাকি ইয়ে সিমিলার ওয়ার্ক নেটে একটু কাজ 60% বা 65% হিসেবে কাউন্ট করে থাকি। একটা কাজ না যদি 50 কামাই লক্ষ, ঘুমাই নেই ভাই তাহলে হুকানা দিন 50% ধরলে সেটার সিমিলার ওয়ার্ক আসবে 25 লক্ষ টাকা। স্যার সবাইকে আর মিউট যদি- করে দেন স্যার, হ্যাঁ, সবাইকে মিউট করে দিচ্ছি। দেন। না কোনো হ্যাঁ, মিউট করে দিচ্ছি। তো আমার 50 লক্ষ টাকার যদি কাজ হয় তাহলে সেটা সিমিলার ওয়ার্ক যদি আমি 50% ধরি তাহলে 25 লক্ষ টাকা সিমিলার হবে, আর 60% ধরলে ওইভাবে হিসাব করে যা আসবে সেটা হচ্ছে সিমিলার ওয়ার্ক। এই হলো আপনার সিমিলার ওয়ার্ক। এটা এখন আপনার যদি অফিস ভুল করে থাকে বা খুব বেশি ধরে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই সাথে তাদেরকে এটা চেঞ্জ করার জন্য অবশ্যই সুপারিশ করবেন আর কি। আর এটা যদি তারা যদি গাইডলাইনটা চায় তাহলে অবশ্যই আপনি গাইডলাইনটাও দিতে পারবেন। আপনি সিভি2 যে স্ট্যান্ডার্ড টেন্ডার ডাটা শিট আছে সেখানে আপনি টিডিএস এ যাবেন, কোয়ালিফিকেশনে যাবেন, যার পরে ওখানে স্টেট কিন্তু এই নিয়মগুলো দেওয়া আছে আর কি। হ্যাঁ, সিমিলার ওয়ার্ক কত পার্সেন্ট ধরবে, টার্ন ওভার কত পার্সেন্ট ধরবে, সেখানে কিন্তু স্টেট এই ফর্মুলাগুলো দেওয়া আছে। তো এখন টার্ন ওভার গেল, সিমিলার ওয়ার্ক গেল, এখন আসলে লিকুইড অ্যাসেট। লিকুইড অ্যাসেটটা কি? লিকুইড অ্যাসেটটা আছে যে একটা কাজ করতে গেলে অবশ্যই তো আপনার ব্যাংকে টাকা থাকতে হবে, সেটা টাকা জমাই হোক অথবা লোনই নেন বা ব্যাংক আপনাকে সেই ক্রেডিট ফ্যাসিলিটি সাপোর্টই দেখ, যে কোনো একটা ধরেন। তো লিকুইড অ্যাসেট তো আমি গত ক্লাসে আমি বলেছিলাম যে থাম রুল হিসাবে আপনারা ধরতে পারেন এস্টিমেট কস্টের 35% আর কি। তো 35% ধরলে এর থেকে কম হবে না, ঠিক আছে, মানে এর বেশি আপনার লাগবে না কখনো, হয়তো বা কম লাগবে কিন্তু এর বেশি কখনোই লাগবে না, সর্বোচ্চ তো 35%। তো অ্যাকুরেট আসলে কত টাকা লাগে সেইটা আমি সেই ফর্মুলাটা আমি বলবো। অ্যাকুরেট কত টাকা লাগে ওটা তো আমি বলেছিলাম 35% একটা থাম রুল। তো অ্যাকুরেট হচ্ছে যে আপনার সে ধরেন একটা কাজের এস্টিমেট কস্ট 24 লক্ষ টাকা এবং সেটা হচ্ছে আপনার কন্ট্রাক্ট পিরিয়ড 1 বছর, আমি একটা ধরে নিলাম আর কি। তো একটা কাজের সাপোজ একটা কাজের 1 মাস পরে আপনি একটা বিল নেবেন, ঠিক আছে। তো একটা কাজের 1 মাস পরে যদি বিল নিতে যান তাহলে এই বিলটার আপনার এমবি বুকে মেজারমেন্ট করতে, এরপরে অফিসে এটাকে অফিসে জমা দিলেন, জমা দেওয়ার পরে অফিস তারা সাইট ভিজিট করবে, সার্টিফাই করবে, সবকিছু মিলে দেখা যায় সেখানে আরো 15 দিন লেগে যায়, বিল করতে আরো 15 দিন লাগে। তো এখন আপনার সব মিলেই একটা বিল পাইতে আপনার মিনিমাম 3 মাস লাগে আর কি। গত ক্লাসে বলেছিলাম যে একজন ঠিকাদার কাজ করার পরে 3 মাস পরে একটা বিল সে নেয় আর কি, ঠিক আছে। তো আপনার এখানে ওয়ার্কিং টাইম ধরা হয় 1 মাস, ইনভয়েস পিরিয়ড ধরা হয় 15 দিন, তারপর হচ্ছে আপনার সার্টিফাইড টাইম ধরা হয় 15 দিন এবং কন্টিনিউয়েন্সি টাইম ধরা হয় হচ্ছে আপনার 1 মাস। কন্টিনিউয়েন্সি টাইম বলতে আপনি একটা বিল অফিসে সাবমিট করেছেন, এখানে বিলটা প্রিপারেশন করা, ট্রেজারিতে পাঠানো, অনেক সব ফান্ড থাকে না, সবকিছু মিলে এভারেজে 1 মাস ধরা হয়। তো টোটাল টাইমটা আপনার কি দাঁড়ালো 3 মাস। তাহলে আপনি একটা কাজ করার পরে 3 মাস পরে আপনি একটা রানিং বিল নিতে পারবেন, ঠিক আছে। তো আমি বলেছিলাম যে 1 বছরের কাজ, তো 3 মাস পরে যদি আপনি একটা রানিং বিল নেন তাহলে 1 বছরের 1/4 অর্থাৎ কত আপনার 0.25। তো যেহেতু 3 মাস হয়েছে আপনার যত টাকার এস্টিমেট কস্ট তাকে এই 3 দ্বারা ভাগ করবেন আর কি। তো আমি বলেছিলাম এস্টিমেট কস্ট কত টাকা, 24 লক্ষ টাকা। বা আপনার যদি এস্টিমেট কস্ট যদি 50 লক্ষ টাকা হয়ে থাকে তাহলে তার 3 দিয়ে ভাগ করবেন, যত হবে তাকে ওই 3 দিয়ে ভাগ করবেন, যতই হোক। তো যা যা বেরোবে সেটা হচ্ছে যে আপনার আপনার এখানে কি বেরোলে আপনার ধরুন 12 মাসকে প্রথমে 3 দিয়ে ভাগ করবেন, ভাগ করলে কত দাঁড়াবে 4 মাস, ঠিক আছে। এখন এই 4 দিয়ে আপনি কি করবেন, এস্টিমেট কস্ট দিয়ে ভাগ করবেন, কস্টকে ভাগ করবেন। বিষয়টা আমি আবার একটু রিপিট করি। আপনার হচ্ছে ওয়ার্কিং টাইম ধরা হয় 1 মাস, আপনার ইনভয়েস টাইম ধরা হয় 15 দিন, সার্টিফিকেশন টাইম ধরা হয় 15 দিন এবং কন্টিনিউয়েন্সি টাইম ধরা হয় 1 মাস, টোটাল মিলে হচ্ছে 3 মাস। তো আমার এখানে এই কাজটা করতে টাইম প্রয়োজন ছিল 12 মাসের। তো আমি এই 3কে 12 মাস দিয়ে ভাগ করব, ভাগ করলে দাঁড়ালো কত 4 মাস। এখন এই 4 দিয়ে আমি কি করব, আমার এস্টিমেট কস্টকে ভাগ করব, ভাগ করার পরে আমার কত দাঁড়ালো 24 লাখ টাকার কাজ, এখন 4 দিয়ে ভাগ করলে দাঁড়াবে 6 লাখ টাকা। তাহলে আমার লিকুইড অ্যাসেট লাগবে 6 লাখ টাকা। 24 লক্ষ টাকার কাজে লিকুইড অ্যাসেট লাগবে 6 লাখ টাকা। এটা হচ্ছে
1 বছর কাজের জন্য। যদি এই কাজটা 6 মাসের জন্য হয় তাহলে এই টাকাটা ভেরি করবে, যদি 1.5 বছরের জন্য হয় তাহলে ভেরি করবে। তো ফর্মুলা ওইটাই, আপনার যত মাসের কাজ হবে তাকে 3 দিয়ে ভাগ করবেন, ভাগ করার পরে যে রেজাল্টটা দাঁড়াবে সেই রেজাল্টকে করবেন আপনি এস্টিমেট কস্টকে ভাগ করবেন, ভাগ করে যে ফিগারটা দাঁড়াবে সেটা হচ্ছে আপনার লিকুইড অ্যাসেট। তো টার্নওভার, সিমিলার ওয়ার্ক, লিকুইড অ্যাসেট গেল, এবার আছে টেন্ডার ক্যাপাসিটি। মূলত একটা টেন্ডারের এই 4টা জিনিস খুবই ইম্পর্টেন্ট জিনিস। এইটার কোনো একটা যদি আপনার মিস্টেক হয় বা ভুল থাকে তাহলে আপনার টেন্ডারটা সরাসরি বাতিল হিসাবে গণ্য হবে আর কি। তো টেন্ডার ক্যাপাসিটিটা কি দেখেন, টেন্ডার ক্যাপাসিটি হচ্ছে যে একটা ঠিকাদারের ইতিপূর্বে কাজ করেছেন এরকম কিছু তথ্য এবং কিছু কাজ তার রানিং আছে, চলমান আছে এরকম কিছু তথ্য, এবং উনি যে কাজের জন্য টেন্ডারটা শিডিউলটা কিনেছেন সেই কাজের একটা টাইম, এই 3টা জিনিস দিয়ে একটা ফর্মুলা আছে, যে ফর্মুলা থেকে আপনাদের টেন্ডার ক্যাপাসিটিটা ডিটারমিনেশন করতে হবে। তো সেই ফর্মুলাটা হয়তো বা আপনাদের অনেকেই জানেন, সেই ফর্মুলাটা হচ্ছে A × N × 1.5 - B। তো এটা কি? এটা হচ্ছে যে আপনি টোটাল 5 বছরে কাজ করেছেন, সে 20 কোটি টাকার কাজ করেছেন। তো এখানে ইন্ডিভিজুয়াল আমি টেন্ডার ক্যাপাসিটির ফর্ম কিভাবে লিখতে হয় সে ফর্মটা আমাদের কাছে আছে, আপনারা যদি কারোর প্রয়োজন থাকে নক করবেন মেসেঞ্জারে, আপনাকে মেইলে দিয়ে দেবো। আর যদি বলেন যে সবারই দিব তাও আমি দিয়ে দিতে পারবো। তো এটা অনেকেই অনেকভাবেই এটা লিখে থাকেন। তো আমার কাছে যেটা আছে এটা হচ্ছে আপনার CPT থেকে স্ট্যান্ডার্ড ফরম্যাট, যেটার মধ্যে আমি এই যে এর ভ্যালুটা কিভাবে বের করতে হয়, এর ভ্যালুটা হচ্ছে যে আপনি আবার টেবিল একটা ওয়ার্ডে বা MS ওয়ার্ডে বা এক্সেল একটা টেবিল তৈরি করবেন, সেটার মধ্যে আপনার কিছু তথ্য থাকবে টেবিলের মধ্যে, যেমন সিরিয়াল নাম্বার, তারপরে থাকবে পি অফিসের স্মারক নাম্বার, তারপরে থাকবে কাজের নাম, এরপরে থাকবে আপনার জয়েন্ট ভেঞ্চার শেয়ার, এরপরে থাকবে আপনার চুক্তি মূল্য, এরপরে থাকবে আপনার বিল অ্যামাউন্ট, ডান দিকে থাকবে আপনার হচ্ছে টার্নওভার। তো আপনি প্রতিটা কাজের জন্য পার ইয়ার ওয়াইজ আপনি একটা অর্থ বছরে 5টা কাজ করেছেন, তো এই 5টা কাজের ইন্ডিভিজুয়াল আপনি আলাদা আলাদাভাবে লিখবেন। লিখার পরে 5টা কাজ যখন শেষ হয়ে যাবে তখন আপনি 5 বছরের একটা সামারি ওখানে লিখবেন। তো আপনি লিখলেন যে 15-16 অর্থ বছরে আমার টার্নওভার 5 কোটি টাকা, 16-17 অর্থ বছরের টার্নওভার 6 কোটি টাকা, 17-18 অর্থ বছরে আমার টার্নওভার 4.5 কোটি টাকা। এইভাবে আপনি 5টা বছরের ডিটেলস এখানে লিখবেন আপনার ওই টেবিলে। লেখার পরে আপনি যে অর্থ বছরের টাকাটা সবচেয়ে বেশি হবে সেই অর্থ বছরের ভ্যালুটা হচ্ছে এর মান। আমি আবারও বলি, যে আপনি প্রিভিয়াস 5 ইয়ার্সের আপনি যে কাজগুলো সম্পাদন করেছেন সেই 5 বছরের মধ্যে সবচেয়ে যে অর্থ বছরের টাকা আপনার বেশি সেইটা হচ্ছে এর ভ্যালু। এখন আসেন আপনার হচ্ছে অর্থ বছর না পুরো একটা কাজের? না একটা কাজের না, একটা অর্থ বছরে আপনি 5টা কাজ করেছেন সেই 5টা কাজের সামারি। আমি বলেছি যে 5 অর্থ বছরের সবচেয়ে যে অর্থ বছরের বেশিটা কাজ করেছেন সেই ভ্যালুটা হচ্ছে এর ভ্যালু। আশা করি বুঝেছেন। আজ যদি না বুঝেন প্রশ্ন লিখে রাখেন, প্রশ্ন করবে আমাকে প্রশ্ন করবেন। আচ্ছা, এখন আমি বলি এনটা কি। এনটা হচ্ছে যে কমপ্লিশন টাইম অফ প্রপোজড ওয়ার্ক, অর্থাৎ হচ্ছে আপনি যে টেন্ডারে একটা ড্রপ করার জন্য শিডিউলটা কিনেছেন সেই টেন্ডারের জন্য একটা স্পেসিফিক টাইম দেওয়া আছে, 1 বছর অথবা 6 মাস এরকম দেওয়া আছে। তো 1 বছর হলে 1 দিবেন, আপনার 6 মাস হলে 0.5 দিবেন, আর যদি 3 মাসের হয় তা 0.25 দিবেন। তো এখন আসেন আপনার বীর মানটা কি। বীর মানটা হচ্ছে যে আপনি প্রিভিয়াস যে কাজগুলার রানিং আছে আর কি, চলমান যে কাজ আছে সেই চলমান কাজের যোগফল আর কি, ঠিক আছে। আর 1.5টা হচ্ছে 1.5টা হচ্ছে ফ্যাক্টর, এটা কখনোই চেঞ্জ হবে না, এটা ফ্যাক্টর, সবসময় এটা থাকবে। তো আমার হচ্ছে A × N × 1.5 - B। এখন আমি একটা বলি যে বির মানটা আপনারা দেখবেন সবসময় চেষ্টা করবেন কম দেওয়ার জন্য, তবে যে ডিপার্টমেন্টের কাজ টেন্ডার দিবেন সেই ডিপার্টমেন্টের কাজগুলো কখনো হাইড করবেন না, কারণ যে ডিপার্টমেন্টের কাজ সেই ডিপার্টমেন্টে যদি হাইড করেন তাহলে সেটা তো তারা জানে যে এই 5টা কাজ আপনি চলমান আছে, আপনি 4টা দেখাইছেন অথবা 3টা দেখাইছেন। এই জন্য সবসময় চেষ্টা করবেন যে অফিসের কাজ সেই অফিসের কাজগুলো যেগুলো রানিং আছে সেগুলো সবগুলো দেওয়ার চেষ্টা করবেন। আর অন্য অফিস, দূরের অফিস, এটা যদি আপনি মনে করেন না এটা হাইড করলে আপনার প্রবলেম নেই, তাহলে আপনি হাইড করবেন। কারণ হচ্ছে বির ভ্যালুটা যত বেশি হবে তত আপনার টেন্ডার ক্যাপাসিটিটা কমে যাবে আর কি। হ্যাঁ, তো চাইবেন আপনি বির ভ্যালুটাকে সবসময় কম রাখার জন্য আর কি।
তো এই হচ্ছে আপনার আমার 4টা মূল বিষয়। এই 4টা বিষয় আপনারা ভালোভাবে টেন্ডার ফিল আপের সময় অবশ্যই ভালোভাবে দিবেন, কারণ হচ্ছে এই 4টা বিষয়ের কোনো একটা যদি আপনার ভুল থাকে তাহলে টেন্ডারটা আপনার সরাসরি বাতিল হিসেবে গণ্য হবে। তো আমার এই 4টা বিবেচনা শেষ। এর পরের বিষয় আমি আপনাদের দেখাবো যে 10% লেস অ্যাবোভের যে টেন্ডারগুলা সেইগুলা। তো আপনারা জানেন যে ওটিএম টেন্ডার বলতে আপনারা জানেন যে আপনি যে কোনো ভ্যালু আপনি দিতে পারেন, রেট কোড করতে পারেন, যে আমি 10%, 12%, 16% যা খুশি লেস দিব। কিন্তু না, এটা ওটিএম টেন্ডার কিন্তু টু টাইপসের। আমি গ্রুপে ইতিপূর্বে পোস্ট দিয়েছিলাম। ওটিএম টেন্ডারও টু টাইপস এবং ওয়েস্টিএম টেন্ডারও টু টাইপসের হয়ে থাকে। ওটিএম এর ভিতরে আপনি যে কোনো ভ্যালুতে আপনি কোড করতে পারবেন, আবার ওয়েস্টিএম এর ভিতরেও যে কোনো ভ্যালুতে কোড করতে পারবেন। আবার ওটিএম এর ভিতরে 10% এর ভিতরে বাইন্ডিংস লেস থাকে, ওয়েস্টিএম এর ভিতরে বাইন্ডিংস লেস থাকে। তো এখন আমি দেখাবো যে একটা টেন্ডারে আসলে কোথায় লেখা থাকে এটা, যে এটা তো আপনারা মুখে মুখে শুনেন, হয়তো অনেকেই জানতে পারেন যে আসলে কোথায় লেখা থাকে। তো ম্যাক্সিমাম দেখা যায় যে আপনারা অফিস থেকে জিজ্ঞেস করেন এই টেন্ডারটা 10% এর উপর দেওয়া যাবে না, দিলে সরাসরি বাতিল হিসেবে গণ্য হবে। তো আমি দেখাবো যে এখন আসলে একটা টেন্ডারের কোথায় লেখা থাকে যে 10% এর ভিতর লেস দেওয়া যাবে না, কোথায় লেখা থাকে। তো আমি আপনারা সরাসরি চলে যাবেন, আমি দেখি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি, আপনারা দেখেন, আমি স্ক্রিনটা শেয়ার করে দিই, আমি এটা কোথায় লেখা থাকে আপনারা নিজেরা দেখেন। হ্যাঁ, এখন কি আপনি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন, থ্যাংক ইউ। তো এখন দেখেন যে একটা টেন্ডারের এই কোথায় লেখা থাকে যে এটা 10% এর বেশি লিজ দেওয়া যাবে না। তো আমি এরকম একটা টেন্ডারে আমি প্রবেশ করছি আর কি, আপনারা দেখেন। গ্রামের বাড়িতে তো একটু নেট স্লো আর কি। এখন দেখেন আমি এরকম একটা টেন্ডারে যাই, এটা টেন্ডারে যাই। তো ড্যাশবোর্ডে গেলাম, ড্যাশবোর্ডে যাওয়ার পরে আপনার ডকুমেন্টসে যাবেন, ডকুমেন্টসে যাওয়ার পরে আপনি যাবেন হচ্ছে যে আপনার আইটিটিতে আর কি। তো ইতিপূর্বে তো সবসময় আপনারা টিডিএস দেখে থাকেন, তো ওই আমি যে বিষয়টা বললাম যে 10% এর বেশি দেওয়া যাবে না, এটা একটা জায়গায় লেখা থাকে, সেটা টিডিএস এর ভিতর থাকে না, সেটা থাকে আছে আইটিটির মধ্যে আর কি। তো আইটিটির মধ্যে আমি ভিউয়ে গেলাম, ভিউতে যাওয়ার পরে আপনার সরাসরি চলে যাবেন এই যে টেন্ডার ওপেনিং এন্ড ইভালুয়েশন, এটা আপনি দেখেন 6 নম্বর অপশনে। তো এখানে ভিউতে যাই, ভিউতে যাওয়ার পরে আপনি দেখেন যে এই যে 30 আইটিটি 30-এ যান আপনি, 30 নম্বর ক্লাবে, সেখানে দেখেন একটু ওয়েট করে আমি একটু খুঁজে বের করি। হ্যাঁ, আপনি আসেন, দেখেন আইটিটি 31 লেখা আছে আপনার প্রিলিমিনারি এক্সামিনেশন, দেখতে পাচ্ছেন? এখানে দেখেন এই যে 31.3 তে লেখা আছে টেন্ডারার্স হ্যাভিং কোটেড দ্য টেন্ডার প্রাইস মোর দ্যান 10% above or below the official cost estimate, the tender will be rejected। দেখেছেন? দেন টেন্ডার উইল বি রিজেক্টেড, সরাসরি ডাইরেক্ট লেখা আছে। আপনি যদি 10% এর বেশি বা কম যদি হয়, মানে এর বেশি যদি হয়, তাহলে আপনি সরাসরি টেন্ডারটা রিজেক্ট হবে। তো এইটা আপনারা দেখবেন যে একটা অনেক সময় আমি দেখেছি যে আমি তো অনেক সময় টেন্ডার ওপেন করি, ওপেনিং এর পরে দেখা যাচ্ছে আমার টেন্ডারটা ছিল 10% বাইন্ডিংস লেসের, অথচ সে 14% লেস দিয়ে বসেছে। তো সেই ক্ষেত্রে তো সে সরাসরি রিজেক্ট হবে আর কি। এজন্য টেন্ডারটা আপনারা কোড করার পূর্বে আপনারা এই আইটিটি থেকে এই ক্লজটা দেখে নেবেন যে যদি এই ক্লজে কি লেখা আছে, যদি এরকম কিছু লেখা থাকে তাহলে আপনার 10% এর উপর লেস দিতে পারবেন না। 10 এর উপরে যদি 1% লেস হয় তাহলে টেন্ডারটা সরাসরি রিজেক্ট হবে আর কি। তো সবসময় এই ক্লজ থাকে কোন 30-তেই থাকে আর কি। আপনার ও টিমে থাকে 30-তে, আর হচ্ছে আপনার ওএস টিমে থাকে আপনার 47 আর কি। তো এই ক্লজটা দেখবেন, দেখার পরে যদি আপনার এই 10% এইটা লেখা থাকে তাহলে সেইভাবে আপনারা কোড করবেন। যদি এই কথাটা লেখা থাকে তাহলে অবশ্যই আপনার 10 এর উপরে লেস দিতে পারবেন না, তাহলে টেন্ডারটা সরাসরি বাতিল হবে আর কি।
তো এখন আসেন আমি বলি যে যদি 5 জন ঠিকাদার, এখানে কিন্তু লেখা আছে দেখেন, আরো অনেক কিছু আছে, আপনারা নিজেরা পড়বেন। যদি 5 জনের সমান রেট হয়ে থাকে তাহলে সেই তখন কিভাবে তারা বিবেচনা করবে আমি বললি। এখন আছে আসলে আহ, আমরা যে পাস্ট পারফরমেন্স বা ম্যাট্রিক্স সিস্টেমে যে ইভালুয়েশন করে থাকি আর কি, তো সেটা আমাদের শুরুর দিকে যে গাইডলাইনটা ছিল সেখানে 1000 পয়েন্ট ছিল আর কি, 1000 পয়েন্ট ছিল। তো এখন আমরা এইটা 1000 পয়েন্টকে কমিয়ে 300 পয়েন্টের মধ্যে আনা হয়েছে। বাট যদি অনেক বড় বড় টেন্ডার হয়ে থাকে সেই ক্ষেত্রে আমাদের এই 300 পয়েন্টের যে শর্তগুলো এগুলোও থাকে, আবার হচ্ছে যে এর মধ্যে আরো অনেকগুলা কিছু এক্সপেক্ট থাকে আর কি। তো এখন ম্যাক্সিমাম অফিসে কি করে, এই 3টা এক্সপেক্ট করে তারা 300 নম্বরে এটা ডিভাইড করেছে। আমরা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এখানে দেখেন প্রথমে আছে 140 মার্ক, আর পরে আছে 100 মার্ক, এরপর আছে 60 মার্ক। এখন কিন্তু এই 3টা এক্সপেক্টই বেশি থাকে, তবে বড় বড় কিছু টেন্ডার হলে সেখানে কিন্তু এক্সপেক্টের পরিমাণ আরো বেশি থাকে। সেটা আরো কি কি এক্সপেক্ট থাকে আমি একটু দেখাই। সেটা আমি একটা পেজে যাই, একটু ভিউ করি। দেখেন এখানে কিন্তু ওই 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 3টা এক্সপেক্ট তো আছে, এর সাথে কিন্তু আরো এখানে 7টা এক্সপেক্ট এখানে আছে। একটু সরি, আমার আগের পেজটা একটু যাই। এখানে দেখেন 7টা এক্সপেক্ট আছে আর কি। তো এই 7টা এক্সপেক্ট আমি বর্ণনা করি, পরে আমি ওই 3টা এক্সপেক্টে যাব। যেহেতু আপনি এই সবসময় কিন্তু ওই 3টাই যে পাবেন এমন কোনো কথা নাই, এইগুলাও কিন্তু পাবেন। এই 7টা, এখানে যে 7টা আছে 7টাও কিন্তু পাবেন। এখানে আছে 1000 পয়েন্ট। তো আপনি দেখেন প্রথম পয়েন্ট আছে 100 পয়েন্ট। প্রথম পয়েন্টে কি আছে, নাম্বার অফ কোর্ট। ঠিক আছে, আপনার আপনার মামলা চলছে, সেই মামলায় আপনি কোনো পির এগেনিস্টে কয়টা কেসে ওন করছেন আর কি। তো এখানে দেখেন আপনার যদি একটা কেসে উইন করে থাকেন তাহলে 25 পাবেন। হ্যাঁ, যদি দুই থেকে 3টায় যদি উইন করে থাকেন তাহলে 50 পয়েন্ট পাবেন। 4 থেকে 5টায় যদি পান তাহলে 75 পয়েন্ট পাবেন। আর যদি কোনো কেস আপনার নাই, হ্যাঁ সরি 5 অর এর উপরে যদি থাকে তাহলে আপনি 100 পয়েন্ট পাবেন। ঠিক আছে, নো আর অথবা আপনি 5টার উপরে উইন করছেন অথবা আপনার কোনো কেস নাই, সেক্ষেত্রে আপনি 100 পয়েন্ট পাবেন। তো এই বিষয়গুলো আপনারা যখন টেন্ডার ফিল আপ করবেন অবশ্যই এই বিষয়গুলো কেয়ারফুলি ফিল আপ করবেন, কারণ আপনি যখন পাস্ট পারফরমেন্স ইভালুয়েশন সিস্টেমে যে যখন আপনি টেন্ডার ফিল আপ করবেন তখন কিন্তু এই বিষয়গুলো কিন্তু ওখানে ফিল আপ করে করে দিতে হবে আপনার প্রত্যেকটা ঘরে আর কি। তো ইতিপূর্বে আমি দেখিয়েছিলাম, সেটা হচ্ছে যে একটা ডিরেক্ট একটা ওটিএম টেন্ডার, যেখানে আমি কোর্ট কাছারি বা আপনার মামলা মোকদ্দমা এই বিষয়গুলো নট অ্যাপ্লিকেবল দিয়ে দিয়ে কিন্তু ফিল আপ করেছিলাম। তো আর যেখানে ওএসটিএম টেন্ডার, যে 10% বাইন্ডিং লেস বা পাস্ট পারফরমেন্স ইভালুয়েশন ম্যাট্রিক সিস্টেমে ইভালুয়েশন হবে, সেখানে কিন্তু আপনাকে এই জিনিসগুলো বর্ণনা করতে হবে। যদি আপনার কেসগুলো থাকে বর্ণনা করতে হবে, আর কেসগুলো না থাকলে আপনি নট অ্যাপ্লিকেবল দিবেন যে আমার কোনো কেস নাই, সেক্ষেত্রে আপনি 100 পয়েন্টই পাবেন আর কি। তো পরের পয়েন্টে আসেন, দেখেন পরের পয়েন্টেও আছে আপনার 100 পয়েন্ট। এখানে আপনি দেখেন ডিবার্ড। হ্যাঁ, ডিবার্ড যদি প্রিভিয়াস 5 বছরে যদি আপনি ডিবার্ড হয়ে থাকেন বা ব্ল্যাক লিস্ট হয়ে থাকেন তা আপনি 0 নাম্বার পাবেন আর কি। ঠিক আছে, আর যদি আপনি কোনো ডিবার্ড যদি ব্ল্যাক লিস্ট না হয়ে থাকেন তাহলে আপনার 100 নাম্বার পাবেন। তো এখানে দেখেন, আপনি দেখেন এই যে 1 আছে, এই যে 1 1 বছরের জন্য হলে 100 মার্ক, আপনি 2 থেকে 3 বছরের 75, 4 থেকে 5 বছরের জন্য 5, আর যদি এর উপরে যদি ডিবার্ড হয়ে থাকে তাহলে 0 পয়েন্ট পাবেন। সরি, আমি 2 নম্বরটা দেখাই, আমি 3 নাম্বারটা হয়তো বা বর্ণনা করেছি ডিবার্ড। যদি আপনি ডিবার্ড না হয়ে থাকেন তাহলে 100 পয়েন্ট পাবেন। যদি 1 বছরের জন্য কম হয়ে থাকে তাহলে আপনি পাবেন 75, বা 3 বছর বা তার 1 বছরের বেশি বা 3 বছরের কম যদি হয় তাহলে 50 পয়েন্ট। আপনার 3 বছরের উপরে কিন্তু 5 বছরের কম হলে 25 পয়েন্ট, আর 5 বছর ঊর্ধ্বে হলে আপনি 0 পয়েন্ট পাবেন। এখন এ হলো গেল 200 পয়েন্ট গেল। আপনার আপনি ইতিপূর্বে 5 বছরের মধ্যে আপনার ওই পি কয়টা কাজ বাতিল করেছেন আর কি, কটা কাজ বাতিল করেছেন। যদি কোনো কাজ বাতিল না করে তাহলে আপনি 150 মার্ক পাবেন। যদি একটা কাজ বাতিল করে তাহলে 100 পয়েন্ট পাবেন। যদি 2 থেকে 3টা কাজ বাতিল করে তাহলে 75 পয়েন্ট পাবেন। 4 থেকে 5টা কাজ বাতিল করলে আপনি 50 পয়েন্ট, আর এই 5 এর উপর দেখলে আপনি
0 পয়েন্ট পাবেন। এখন দেখেন 4 নম্বরে টাইম এক্সটেনশন, এটা এক্সটেনশন অফ টাইম। হ্যাঁ, তো এটার মধ্যেও আছে এরকম 150 মার্ক। তো আপনারা চেষ্টা করবেন যে ইতিপূর্বে যে কাজগুলো করেছেন 5 বছরের মধ্যে, আপনি যদি টাইম এক্সটেনশন করেন তাহলে কিন্তু এই পাস্ট পারফরমেন্স বা ম্যাট্রিক্স ইভালুয়েশন আপনার পয়েন্ট কম পাবেন। পয়েন্ট কম পেলে আপনি লোয়েস্ট, আপনি সমস্ত পেপার আপনার ওকে আছে, বাট আপনি যখন পয়েন্ট কম পাবেন তখন কিন্তু কাজটা আপনাকে, আপনার যে টাইমটা দেওয়া আছে সেই টাইমের মধ্যে কাজটা শেষ করার জন্য টাইম এক্সটেনশন চাইবেন, যে টাইম এক্সটেনশন না করার জন্য আপনি চেষ্টা করেন সবসময়। হ্যাঁ, তো এখানে দেখেন 10% টাইম এক্সটেনশন করলে আপনি 100 মার্ক পাবেন। 10 এর উপরে হলে বা 30 এর কম হলে 75, 10 এর উপর 50 এর মধ্যে হলে 50, আর 50 এর উপরে গেলে আপনি 0 মার্ক পাবেন আর কি। এখন 5 নম্বরে আসেন, দেখেন ইন পজিশন অফ লিকুইডিটি ড্যামেজ। তো লিকুইডিটি ড্যামেজটা কি আপনারা জানেন? সেটা হচ্ছে যে আপনার একটা কাজ আপনি দীর্ঘদিন ধরে ফেলে রেখেছেন, তো এটার জন্য, এই ফেলে রাখার জন্য সরকারের যে আর্থিক ক্ষতি হয় সেটাকে আমরা লিকুইডিটি ড্যামেজ হিসেবে অভিহিত করে থাকি। তো লিকুইডিটি ড্যামেজের একটা আছে, সিস্টেম আছে, জরিমানা করার একটা সিস্টেম আছে, সেটা আমি পরের ক্লাসে আমার আছে, জরিমানা কত পার্সেন্ট কিভাবে নির্ধারণ করা হয় সেটা আমি পরের ক্লাসে দেখাবো। তো এই লিকুইডিটি, কোনো কাজে যদি আপনার লিকুইডিটি ড্যামেজ হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি 50%-এর উপরে যদি হয়ে থাকে ক্ষতি, সেখানে আপনি 0 পয়েন্ট পাবেন। আর যদি কোনো ক্ষতি না হয়ে থাকে আপনি 150 পয়েন্টই পাবেন। আর এর মধ্যে দেখেন 10% আছে, 30% আছে, 50%-এর মধ্যে আছে, সেখানে আপনি ডিফারেন্ট এখানে দেওয়া আছে 100 পয়েন্ট, 75 পয়েন্ট, 50 পয়েন্ট এভাবে দেওয়া আছে আর কি। তো এই জন্য আপনারা চেষ্টা করবেন যে কোনো কাজে লিকুইডিটি ড্যামেজ যেন আপনার না হয়ে থাকে, তাহলে আপনি কিন্তু পয়েন্ট কম পাবেন বা 0.0 পাবেন। তো আসেন আপনারা দেখেন, এরপর 6 নম্বর এক্সপেক্টে আছে আপনার এক্সটেনশন অফ ডিফেক্ট লাইবিলিটি পিরিয়ড। আপনারা জানেন একটা কাজের ডিফেক্ট লাইবিলিটি পিরিয়ড থাকে 12 মাস। তো চেষ্টা করবেন যে ডিফেক্ট লাইবিলিটি পিরিয়ডের মধ্যে যেন আমার জিনিসটা ভালো থাকে, একটা কাজ ভালো থাকে, আমার জন্য এটা এক্সটেনশন না করা লাগে। তো ডিফেক্ট লাইবিলিটি পিরিয়ড যদি এক্সটেনশন করতে হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই পিরিয়ডটা, যে 100, এখানে দেখেন 150 মার্ক আছে, সেই 150 মার্ক কিন্তু আপনার ধীরে ধীরে কিন্তু কমে যাচ্ছে। 10 এর মধ্যে হলে 100, 10 থেকে 30 এর মধ্যে হলে 75। এর জন্য চাইবেন কোনো কাজে যেন ডিফেক্ট লাইবিলিটি পিরিয়ডের মধ্যে যেন আমার কাজটা ভালো থাকে, আমার এটা যেন এক্সটেনশন না করা লাগে। এবং 7 নম্বর আছেন, দেখেন এটা ব্যাংক্রাফট। এটা আপনারা জানেন, যদি কোনো আপনার পেপারস যদি থাকে আর কি, মানে ভুয়া পেপার, ব্যাংকের যদি ভুয়া পেপার দাখিল করে থাকেন বা ব্যাংক দেউলিয়া থাকে, এরকম কোনো কিছু থাকে, তাহলে সেটাকে আমরা ব্যাংক্রাফট করে বলে অভিহিত করে থাকি। এজন্য চাইবেন যেন এটা না হওয়ার জন্য। তো এটা ম্যাক্সিমামই ঠিকাদারি এটা 100 মার্কই পেয়ে থাকে, এটার জন্য আছে দেখেন 100 পয়েন্ট। এই টোটাল হচ্ছে আমার 1000 পয়েন্ট। তো শুরুর দিকে কিন্তু আমাদের পাস্ট পারফরম্যান্স ইভালুয়েশন ম্যাট্রিক্স সেটা এইভাবেই ছিল আর কি। তো পরবর্তীতে এটার সঙ্গে আরো 3টা বিষয় ইনক্লুড করা হলো। তো ইনক্লুড এই জন্য করা হলো যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট চাই যেন সে তার ডিপার্টমেন্টের ঠিকাদারগুলো যেন এখানে অ্যাটেন্ড করে। তো পরের যে পয়েন্টগুলো আছে, এখন আপনি ম্যাক্সিমাম টেন্ডার মধ্যেই আপনি এইটাই পাবেন আর কি। আর ওই 7টা যেটা দেখালাম, এটা আছে যে বড় বড় টেন্ডার হলে ওই 7টার সহ এই 3টাও থাকে আর কি। তো এটার মধ্যে আপনারা জানেন যে 300 মার্ক থাকে আর কি। সেই 300 মার্ক এই পুরাটা, এই যেখানে যে 300 মার্ক থাকে, এই পুরাটা বিষয়, ম্যাক্সিমাম বিষয় কিন্তু আপনি যে ডিপার্টমেন্টের টেন্ডার দেন সেই ডিপার্টমেন্টের আওতায় যে ঠিকাদারগুলো আছে তারা নাম্বারটা বেশি পেয়ে থাকে, আপনারা জানেন। সাপোজ আপনি পিডব্লিউডি একটা টেন্ডার দিবেন, তো পিডব্লিউডি টেন্ডার যখন দিবেন আপনি চেষ্টা করবেন আপনি যে পেপারগুলো আপনাকে আপলোড করবেন, পিডব্লিউডির বেশি কাজ আছে এরকম পেপারগুলো ওখানে আপলোড করবেন, তাহলে আপনি পয়েন্টগুলা 300 পয়েন্ট আপনি বেশি পাবেন। তো আমি দেখেন প্রথম পয়েন্ট আছে 140 পয়েন্ট, প্রথম এক্সপেক্টে আর কি। তো এখানে কি বলেছে, এখানে বলছে টোটাল নাম্বার অফ ওয়ার্কস কন্ট্রাক্ট সাকসেসফুলি কমপ্লিটেড উইদিন অনলি পি অর্গানাইজেশন ডিউরিং লাস্ট 5 ইয়ার্স। এখানে পি অর্গানাইজেশন বলতে কি বুঝি? পি অর্গানাইজেশন বলতে বুঝি, সাপোজ আপনি পিডব্লিউডি টেন্ডার দিবেন, তো পিডব্লিউডির কয়টা কাজ করেছেন আপনি লাস্ট 5 ইয়ার্সে, এটা সেটা বোঝায় আর কি। তো এখানে দেখেন, এখানে 140 পয়েন্ট, সাপোজ আপনি 5টা কাজ করেছেন লাস্ট 5 ইয়ার্সে, আর একজন ঠিকাদার করছে 10টা। তো সাপোজ সেই অনুযায়ী কিন্তু এখানে দেখেন একটা ফর্মুলা দেওয়া আছে, 140 ভাগ হাইস্ট কত নাম্বার আর আপনার কয়টা, এই দুইটা দিয়ে কিন্তু একটা পয়েন্ট আপনার এখানে বের হবে আর কি। 140 কে ভাগ করেছে কি হাইস্ট নাম্বার, মানে সব
হ্যাঁ, তার সাথে আপনারটা গুণ করে আপনারটা কিন্তু পয়েন্ট এখানে বের করবে আর কি। তো এখন আপনি চেষ্টা করবেন যে ডিপার্টমেন্টের টেন্ডার সেই ডিপার্টমেন্টেরই কাজগুলো দেখানোর চেষ্টা করবেন আর কি, তাহলে আপনি পয়েন্ট বেশি পাবেন। তো প্রথমটা হচ্ছে টোটাল নাম্বার অফ ওয়ার্কস, মানে কয়টা লাস্ট 5 ইয়ার্স আপনি টোটাল কয়টা কাজ করেছেন। ডান দিকে আরো বর্ণনা আছে, এগুলা আপনি পড়বেন। সেটা হচ্ছে যে এখানে দেখেন 75%। এখানে কি বলছে, আমি উপরে বিষয়গুলো আমি বর্ণনা করলাম, আমি সংক্ষেপ বলে দিই। 75% এবং আপ টু প্লাস 75 of the official cost estimate of the proposed work, অর্থাৎ এস্টিমেট কস্টের 70+70% এর উপরে যে কাজগুলো আছে শুধুমাত্র সেই কাজগুলো এখানে আপনি দাখিল করতে পারবেন, শো করতে পারবেন। সেই তাহলে এমন একটা কাজ এখানে আপনি বর্ণনা করবেন বা দাখিল করবেন, সেটা অথবা 76 মানে 75-এর উপরে যত হয় সেটা আপনি এখানে দাখিল করতে পারবেন, অন্যগুলো এখানে কাউন্টে আসবে না। এখানে সেই কথাটাই বলছে যে আপনি যে কাজটা যে ইতিপূর্বে যে কাজগুলো সম্পাদন করেছেন কাউন্টে আসবে আর কি। তো দ্বিতীয় এক্সপেক্টে আমি আসি। এখানে দেখেন টোটাল ভ্যালু অফ ওয়ার্কস কন্ট্রাক্ট সাকসেসফুলি কমপ্লিটেড উইদিন দ্য পি অর্গানাইজেশন ডিউরিং লাস্ট 5 ইয়ার্স। অর্থাৎ এটা দিয়ে বোঝা যাচ্ছে যে আপনি ওই ডিপার্টমেন্টে সবচেয়ে বেশি কত টাকার কাজ করছেন, সবচেয়ে কত টাকার কাজ করছেন, হ্যাঁ সেটাই বোঝা যাচ্ছে। তো এখানে দেখেন আমি ইতিপূর্বে বলেছিলাম যে ডিপার্টমেন্টের টেন্ডার দিবেন চেষ্টা করবেন সবচেয়ে ওই ডিপার্টমেন্টের বেশি কাজ যেন হয়, ওই ডিপার্টমেন্টের কাজগুলো দেখানোর চেষ্টা করবেন। তো এখানে দেখেন 100 পয়েন্ট আছে। এখানে কি বলছে, এখানে বলছে যে 100, এখানে 100 পয়েন্ট ডিভাইডেড হাইস্ট ভ্যালু, মানে আপনারা যদি 5 জন টেন্ডার দাখিল করে থাকেন সে তার ভিতরে সবচেয়ে হাইস্ট কে দাখিল করছে তার সাথে সামঞ্জস্য করে আপনার পয়েন্টকে এখানে নির্ধারণ করা হয়েছে। তো এইটার বেলায় ডান দিকে দেখেন আছে 75%। এটাও কিন্তু সেই কথাটাই বলছে যে কাজগুলা প্রপোজড ওয়ার্কের প্লাস 70% উপরে যে কাজগুলো আছে সেইগুলাই শুধুমাত্র আপনি এখানে দেখাতে পারবেন। তো এই গেল আপনার 240 পয়েন্ট গেল। এবার লাস্টে আছে টোটাল ভ্যালু অফ অনগোয়িং ওয়ার্ক এন্ড কারেন্ট কমিটমেন্ট আন্ডার অল পি, মানে সমস্ত ডিপার্টমেন্টে আপনার কি পরিমাণ কাজ চলমান আছে সেইটার উপর ভিত্তি করে এখানে দেখেন 60 মার্ক আছে। তো এখানে দেখেন এখানে সেই একই জিনিস, সেই 60 মার্ককে ডিভাইডেড করছে হাইয়েস্ট ভ্যালু অফ অনগোয়িং ওয়ার্ক। তাই এখানে ধরেন একজন ঠিকাদারের 10 কোটি টাকার কাজ চলমান আছে, আপনার চলমান আছে আপনার 2 কোটি টাকা, তাহলে অবশ্যই যার কাজ বেশি চলমান আছে সে কিন্তু এখানে কিন্তু বেশি পয়েন্ট পাবে। তো এটার বেলায় কিন্তু কোনো 75% নাই, এটার কোনো ওটা লাগবে না ওটা। তো এই হলো আমার টোটাল 300 পয়েন্ট। এই 300 পয়েন্টের ভিত্তি করে যে সবচেয়ে বেশি পয়েন্ট পাবে তাকে এখানে সিলেক্টেড হিসাবে বিবেচনা করা হবে। এবং সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের ঠিকাদারে তো কাজ বেশি পাবে, বাইরে থেকে তো কেউ এসে সহজে কাজ পাবে না। বাইরের ঠিকাদাররা কাজ বেশি পাবে না, এটা আপনার আপনি অন্তত মূল বিষয়টা আপনি বুঝতে পারছেন যে যে ডিপার্টমেন্ট পাবে না মানে টোটালি পাবে তারাই কাজ পাবে। সেটা অন্য ডিপার্টমেন্টের ঠিকাদার আসলে এখানে সে পাবেই না কাজ, পাবে ঠিক আছে। হ্যাঁ পাবে, ধরুন পাবে, ধরুন আপনার টার্নওভার আছে আপনার 2000 কোটি টাকা, ঠিক আছে, সেই ক্ষেত্রে না পাবে না, রাইট, এখানে পাবে না, কারণ 2000 কোটি টাকা টার্নওভার আছে, বাট ওই ডিপার্টমেন্টে তার তো কোনো কাজ নাই। তাহলে 2000 কোটি টাকা, হ্যাঁ 2000 কোটি টাকা টার্নওভার থাকলে তো এখানে লাভ হচ্ছে না, কারণ সে 2000 কোটি টাকা টার্নওভার থাকে, কারণ ওই ডিপার্টমেন্টে যেহেতু কাজ নাই সেখানে কিন্তু ওই পয়েন্টগুলো কিন্তু সে পাচ্ছে না। আমার এখানে স্যার চিটং এ একটা ডিপার্টমেন্টে দেখলাম যে শুধু একটা প্রতিষ্ঠানে কাজ পাই, ছোট কাজগুলা, বড় কাজগুলা না, ছোট কাজগুলো 10 থেকে 15 লাখ 20 লাখ 30 লাখ টাকার কাজ শুধু ওই প্রতিষ্ঠানে কাজ পাই, ম্যাট্রিক্সে শুধু ওই পয়েন্ট হাইস্ট পাই, ওই কাজ পাই। ইন ফিউচারও পাবে। এখন ইন ফিউচারে ইজিবিতে এটা কি ম্যাট্রিক্স থাকবে না একটা প্রসিডিউর করে দিবে যে মানে একটা ডিপার্টমেন্টের সর্বোচ্চ কয়টা কাজ দিতে পারবে, নাহলে তো নতুন টিকেটার সৃষ্টি হবে না। হ্যাঁ রাইট, হ্যাঁ আপনার কথা আমি একটু বর্ণনা করি, কারণ ইন ফিউচারে আপনার এই ম্যাট্রিক্সের এই সিস্টেম কিন্তু থাকবে না। কারণ হচ্ছে যে যারা বড় ঠিকাদার বা ওই ডিপার্টমেন্টালের ঠিকাদার তারা কিন্তু শুধু তারাই কাজ পেয়ে যাচ্ছে, বারবার একই জন কাজ পেয়ে যাচ্ছে আর কি, আর অন্যরা কিন্তু এখানে ঢুকতে পারছে না, বা অন্য এক ডিপার্টমেন্টের ঠিকাদার অন্য ডিপার্টমেন্টে কিন্তু ঢুকতে পারছে না। এখানে একটা কনফিউশনের, উভয়ের মধ্যে একটা কনফিউশনের সৃষ্টি হচ্ছে আর কি।
আর তো এলটিএম এই বলবো স্যার, এলটিএমও হচ্ছে না। হ্যাঁ, নতুন এলটিএমও থাকবে না। এলটিএম আপনারা জানেন যে 2018 সালে একটা গাইডলাইন তৈরি হয়েছিল যে এলটিএম থাকবে না, ওইটা এখনো কার্যকর হয় নাই। কারণ কার্যকর হয় নাই এই কারণে যারা নতুন ঠিকাদার, যারা একবারে জিরো অভিজ্ঞতা যাদের আছে, তো সাথে সাথে যদি এলটিএম আমাকে আপনার রিজেক্ট করে দেয়, তাহলে একবার জিরো অভিজ্ঞতা যাদের আছে তারা তো কোনো টেন্ডারেই অ্যাটেন্ড করতে পারবে না। এই জন্য এলটিএমটা এখনো চালু রাখছে। তো এই যখন আমার ওই এলটিএমটা টোটালেই আপনার বাদ হয়ে যাবে, তখন আপনার যে টেন্ডার গুলা দেখবেন কিছু টেন্ডার এরকম বেরোবে, আপনার তখন শর্ত শিথিল করে দিবে। সেটা হয়তো 40 লাখ 50 লাখ 1 কোটি টাকা এরকম হতে পারে, এরকম কিছু টেন্ডার হবে, বা সেটা শর্ত শিথিল, কোনো অভিজ্ঞতা লাগবে না, এরকম কিছু একটা প্রসেস বের হবে। এই যে এরকম কিছু একটা প্রসেস বের হবে নতুনদের জন্য আর কি। তো এরকম প্রসেস যখন বের হবে তখন এলটিএমটা বাদ হবে। এখন এলটিএমটা বাদ হচ্ছে না, গাইডলাইন যদিও যদিও তৈরি হয়ে গেছে বা গ্যাজেট হয়েছে, কিন্তু এটা এখনো কার্যকর হয় নাই। কারণ এলটিএম এর মতো এরকম কিছু যতদিন না পর্যন্ত আসছে নতুনদের জন্য, ততদিন এই এলটিএম রানিং থাকবে আর কি। তো এই হচ্ছে যে আমার টার্ন ওভার, সিমিলার ওয়ার্ক, লিকুইড অ্যাসেট, টেন্ডার ক্যাপাসিটি, এরপরে আপনার 10% লেস অ্যাবভ, এই হচ্ছে আমার মূল আছে আলোচনার বিষয়। আমার মোটামুটি বর্ণনা করা শেষ। এখন আমি স্যার একটা প্রশ্ন করি আমি। হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন করব আমি, আপনাদের জন্য বলবো যে এখন আপনারা প্রশ্ন আমাকে করতে পারেন আর কি। স্যার টেন্ডার ক্যাপাসিটির ক্ষেত্রে আমি যদি কাজ করা অবস্থায় আমার কোনো রানিং বিল না থাকে, তাহলে আমি টেন্ডার ক্যাপাসিটি প্রিপেয়ার করব কিভাবে বা রেডি করব কিভাবে? জিরো দিবেন। ধরেন আপনার জিরো দিলে তো আপনার আমার টেন্ডার, না 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 না, আপনার ধরেন রানিং ওয়ার্ক একটাও নাই সাপোজ। না না, হ্যাঁ, রানিং ওয়ার্ক আছে স্যার, কিন্তু আমি বিল পাই নাই। বিল পাওয়ার দরকার নাই। আমি তো বলছি যে অনগোয়িং ওয়ার্ক চলমান আছে, চলমান কত জি টাকার কাজ পেন্ডিং আছে, এটা তো আবার বিলের বিষয় না। আপনি আবারও আমি একটু বর্ণনা করি বিষয়টা, আপনি এখানে বুঝতে একটু ভুল জি করেছেন। এখানে বলা হয়েছে অনগোয়িং ওয়ার্ক। অনগোয়িং ওয়ার্ক বলতে কি, আপনি ধরেন একটা ওয়ার্ক অর্ডার পাইছেন, সাইডে মাল মেটেরিয়ালস নিছেন, ঠিক আছে, কিন্তু জি কোনো বিল পান নাই, অথবা ওইটা জি 25% কাজ কমপ্লিট করে ফেলেছেন, ঠিক আছে, জি জি 25% কাজ কমপ্লিট করে ফেলেছেন, কিন্তু আপনি বিল পান নাই। এখন জি অনগোয়িং ওয়ার্ক বলতে এখানে কি বোঝায়? আপনি একটা চলো। কাজের, হ্যাঁ একটা কাজ চলমান আছে, একটা কাজের 25% আপনি কমপ্লিট করে ফেলেছেন, এটা জি 25% কি আপনার ফিজিক্যাল প্রোগ্রেস, ঠিক আছে, ফিজিক্যাল প্রোগ্রেস। আর আপনি যখন 25% বিল নেবেন সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল প্রোগ্রেস। তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনার কিন্তু ফিজিক্যাল প্রোগ্রেস 25% হয়ে গেছে। আমি ইতিপূর্বে বর্ণনা করেছিলাম যে আপনার ইজিবি সিস্টেমে কিন্তু আপনি প্রোগ্রেস রিপোর্ট আপ টু ডেট করবেন প্রতি 15 দিন অন্তর অন্তর, কিন্তু ঠিক আছে, সেই জিনিসটা কিন্তু আপ টু ডেট টুমরো হয়ে যাবে আর কি। যখন আপনি একটা কাজ আপনি 25% প্রোগ্রেস আপনি ইজিবিতে এন্ট্রি করে দিবেন, তখন কিন্তু ফিজিক্যাল প্রোগ্রেস হিসেবে কিন্তু 25% আপনার হয়ে গেল। তাহলে আপনি এখানে অনগোয়িং ওয়ার্ক দেখাতে পারবেন তখন 75%, ঠিক আছে। তো জি এখন আপনি এটা দেখাইতে পাচ্ছেন না, কারণ হচ্ছে যে যেহেতু আপনি ইজিবি সিস্টেমে আপনি এন্ট্রি হওয়ার সুযোগ এখনো হয় নাই। তো এখানে দেখাতে পারবেন কখন, যদি আপনার অফিসের যে একটা আপনারা জানেন, যদি প্রতি মাসে একটা প্রোগ্রেস রিপোর্ট তারা আপ টু ডেট করে, সদর দপ্তরে নেয়, মান্থলি মিটিং হয় জি বা জেলা অফিসে হয়ে থাকে, তাদের প্রোগ্রেস রিপোর্টের বইয়ের মধ্যে দেখবেন যে প্রোগ্রেস রিপোর্টের দুইটা কলাম থাকে, একটা ফিজিক্যাল প্রোগ্রেস, একটা আছে ফাইন্যান্সিয়াল প্রোগ্রেস। তো তাদের ফিজিক্যাল প্রোগ্রেসের বইয়ের মধ্যে যখন উঠে যাবে যে আপনার প্রোগ্রেস 25% হয়ে গেছে, তখন জি কিন্তু আপনি অনগোয়িং ওয়ার্ক হিসেবে আপনি ওই 75% দেখাতে পারবেন তাদের বইয়ের মধ্যে, ভলিউম বইয়ের মধ্যে যখন উঠে যাবে আর কি। তারা যখন আপনার কাছ থেকে শুনবে বা উপজেলা ইঞ্জিনিয়ারের কাছ থেকে শুনবে, শুনে যখন তাদের বইয়ের মধ্যে তুলে দিবে, ভলিউম বইয়ের মধ্যে তুলে দিবে, তখন আপনি এটা দেখাতে পারবেন। আদারওয়াইজ স্যার ওই দেখাতে পারবেন না, আদারওয়াইজ দেখাতে পারবেন না বিল পেলে আর কি। স্যার অনগোয়িং ওয়ার্কের যে টেন্ডার ক্যাপাসিটি অনগোয়িং এরিয়াটা, ওইটা কি ফরম্যাটে একটু স্ক্রিনে আনতে পারবেন স্যার? একটু আমরা দেখতাম আর কি। অনগোয়িং ওয়ার্কের, হ্যাঁ রাইট, আপনারা প্রশ্ন করছেন, দেখি আমি একটা আইডির মধ্যে ঢুকে আছি, ওই আইডির মধ্যে পাই কিনা, হয়তো বা পেতে পারি, দেখি একটু লাইনে থাকেন, আমি জি স্যার। সরি আমি ডকুমেন্ট লাইব্রেরিতে যাই। রাইট, দেখেন এখানে অনগোয়িং ওয়ার্কের একটা ইয়ে আছে, অনগোয়িং ওয়ার্কের একটা টেবিল আমি দেখি, অনগোয়িং ওয়ার্ক একটা ওয়ার্ক অর্ডার, আমি দেখি টেবিল, একটা অনগোয়িং ওয়ার্ক একটা টেবিল পাই কিনা, টেন্ডার ক্যাপাসিটি,
আচ্ছা, টেন্ডার ক্যাপাসিটি যেহেতু পেয়েছি, আমি টেন্ডার ক্যাপাসিটির ফর্মটা আমি আপনাদেরকে দেখাই। স্লো হয়ে গেছে তারপর। নেট এত স্লো। দেখ ডাউনলোড হয়েছে, একটা তৈরি করা হয়েছে। আমি বলেছিলাম যে একটা টেবিল তৈরি করবেন। এখানে দেখেন ডেট ওয়াইজ সে আলাদা আলাদা অর্থ বছরে, এখানে দেন একটা বছর, এরপরে পরের একটা অর্থ বছরে আবার একটা সামারি বের করেছে, এটা আছে 16-17 অর্থ বছর। এরকম 5টা অর্থ বছরে একটা সামারি। না না, টার্নওভার না, এটা আছে টেন্ডার ক্যাপাসিটি। আমি দেখাই আর কি, দেখাচ্ছি আর কি। তো এখানে দেখেন 5টা অর্থ বছরে একটা সামারি এখানে বের করেছে। এখন তার টোটাল টার্নওভার কত? 70 কোটি সামথিং আর কি। তো এর মধ্যে দেখেন সবচেয়ে বেশি কাজ করেছে কোন অর্থ বছরে? দেখেন সে সবচেয়ে বেশি কাজ করেছে 25 কোটি। সেটা কোন অর্থ বছরে আমি দেখে নিই। সেটা হচ্ছে 18-19 অর্থ বছর সবচেয়ে বেশি কাজ করেছে। তাহলে এই 25 কোটি টাকা হচ্ছে এর ভ্যালু। দেখেন এ সমান সমান এই যে 25 কোটি সামথিং। এখানে বলছে দেখেন ম্যাক্সিমাম ভ্যালু অফ ওয়ার্কস পারফর্ম ইন এনি 1 ইয়ার ডিউরিং লাস্ট 5 ইয়ার্স। ঠিক আছে, তার মধ্যে কোথায় এই যে এর ভ্যালু এই যে 25 কোটি, তাহলে 18-19 অর্থ বছরটা হচ্ছে এখানে এর ভ্যালুটা। তো এখানে দেখেন এখানে কমপ্লিশন টাইম যে কাজটা টেন্ডার দিয়েছে সেটা হচ্ছে 1.5 বছরের জন্য। আর হচ্ছে যে আপনার বিল ভ্যালুটা এটা হচ্ছে চলমান ওয়ার্ক। চলমান ওয়ার্কের পেজটা আমি দেখা। স্যার আমি একটু বলি, এই এই যে চলমান কাজের যে ইয়াটা, ওই অ্যামাউন্টটা, সেটা কি এস্টিমেট কস্ট নাকি না পেমেন্ট? যে পেমেন্ট না না না, এটা চলমান কাজ আছে। ধরেন কিছু কাজের ওয়ার্ক অর্ডার পেয়েছেন, শুরু করছেন, ঠিক আছে। সাপোজ ধরেন আপনার কাছে কোনো পেপারস নাই, তাহলে কি করবেন? আপনার যে নোয়া দেওয়া হয়েছে না, বাবারটা ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে না, আপনি ওই ওয়ার্ক অর্ডারের পেজটা ডাউনলোড করে এখানে আপলোড করে দিবেন। আপনার নোয়াটারে ডাউনলোড করে এখানে আপলোড করে দিবেন। এবার নোয়া থেকে দেখবেন যে কত টাকা, সেটা এখানে কাউন্ট করবেন। আবার হচ্ছে যে কিছু কাজ আপনি সম্পন্ন করছেন, বিল নেন নাই বা প্রোগ্রেস রিপোর্টে ওঠেন নাই, সেটা তখন এখানে সবগুলো যোগ করবেন। যোগ করার পরে এই বির একটা ভ্যালু পাবেন, সেই বির ভ্যালুটা আপনি এখানে দিবেন। এবং সেই চলমান কাজের একটা আপনি টেবিল তৈরি করে দিবেন। হ্যাঁ, চলমান কাজের একটা টেবিল করে দিবেন, কাজের নাম টাম দিয়ে, এই যে উপরে যেভাবে আমি দেখানো আছে না, কাজের নাম টাম দিয়ে, হ্যাঁ, বা কোন অফিসে কি বৃত্তান্ত, এগুলা দিয়ে আপনি এই বির একটা ভ্যালু বের করবেন। ভ্যালু বের করে সেই বির ভ্যালুটা এখানে দিবেন। দেওয়ার পরে এখানে যে ফর্মুলাটা আছে, ফর্মুলা থেকে আপনি এখানে দেখেন এই যে টেন্ডার ক্যাপাসিটি 43 কোটি টাকা বের হইছে আর কি। স্যার এটার কারণে আমি নন রেসপন্সিভ হয়েছিলাম আর কি, এই কারণে কি এটা? জি স্যার। কেন নন রেসপন্সিভ হয়েছেন স্যার? ওই এলজিটি নিজস্ব ফরম্যাটে তাদের টেন্ডার ক্যাপাসিটি সাবমিট করতে হবে। আচ্ছা, তো আমি একটু বলে দেই যে কোন আপনার টেন্ডার কোন ডকুমেন্ট যদি আপনি এখানে প্রিপারেশন করেন বা আপলোড করতে চান, আপনি শুরুতেই আপনি কি করবেন? আপনি আপনার ডকুমেন্টস এর ভিতরে চলে যাবেন। আমি একটু ডকুমেন্টস এর ভিতরে যাই, ডকুমেন্টস এর ভিতরে নেই, আমি একটা যে কোনো একটা স্পেসিফিক টেন্ডারে আমি ডকুমেন্টস এর ভিতরে যাই। যাওয়ার পরে আপনি আমি প্রথম টেন্ডারেই গেলাম। যাওয়ার পরে আপনি ডকুমেন্টসে যাবেন। যাওয়ার পরে এখানে দেখবেন যে এখানে এই দেখেন এখানে আপলোড কিছু ডকুমেন্ট থাকে, যে ড্রয়িং থাকে। হ্যাঁ, এখানে দেখেন আপনি এই যে টোটাল দেখেন ডাউনলোড টেন্ডার প্রপোজাল ডকুমেন্ট, এখানে ক্লিক করলে কিন্তু সমস্ত ডকুমেন্ট আপনার এখানে ডাউনলোড হয়ে যাবে আর কি। আপনি ইন্ডিভিজুয়াল ভাবে ডাউনলোড করতে চাইলেও কিন্তু আলাদা আলাদা ডাউনলোডের লিংক আছে, এখানে ডাউনলোড করবেন। তারপর হচ্ছে যে আরো কি ডাউনলোড করবেন, বিএপিও দরকার নাই। এখানে দেখেন এই যে এই ফর্মগুলা, হ্যাঁ টেন্ডার ক্যাপাসিটি, রাইট, টেন্ডার ক্যাপাসিটি ফর্ম থাকে, বানানোর ফর্ম থাকে। তার ব্যাংকের লিকুইড অ্যাসেট আপনি কোন ফর্মে দেবেন, বা ক্রেডিট কমিটমেন্ট সার্টিফিকেট কোন ফর্মে দেবেন, সেই ফর্ম থাকে। তারপরে আপনার এই যে যেটাকে আপনার রেট অ্যানালাইসিস বলে আর কি, এটা তো দেখাবো অবশ্যই। রেট অ্যানালাইসিস আমার পরবর্তী ক্লাসগুলোতে আছে। রেট অ্যানালাইসিস আপনি কি ফর্মে করবেন, সেই ফর্ম কিন্তু এখানে দেওয়া থাকে। তো যদি কোনো আগে দেখবেন যে অফিস আপনার জন্য কি ফর্মগুলো এখানে আপলোড করেছেন, যদি স্পেসিফিক কোনো ফর্ম তারা তৈরি করে দিয়ে থাকে, তাহলে অবশ্যই সেই ফর্মটা ডাউনলোড করবেন। করার পরে আপনি সেই ফর্মে তৈরি করে দিবেন, কারণ আপনার মন গড়া ফর্ম দিবেন না। আর যদি আমি তাদের ফর্মে দিয়েছিলাম, স্যার আমি তাদের ফর্মে দিয়েছিলাম, তাদের ফর্মে আপনার
ছিল যে এরকম যে আপনার কত টাকা পেমেন্ট পেয়েছেন, কয় পার্সেন্ট কাজ শেষ করছেন, এরকম কিছু হ্যাঁ। উল্লেখ ছিল না। কত টাকা পেমেন্ট পেয়েছেন এরকম উল্লেখ ছিল স্যার। আচ্ছা। এলজিডি নিজস্ব ফরম্যাটে হুম, এরকম হুম, এরকম ফরম্যাট তাদের করা। আচ্ছা। তো আমি ওই জায়গাটা ব্ল্যাঙ্ক রাখাতে আমার টেন্ডার ক্যাপাসিটি সূত্রটা একটু উলটপালট হয়েছে, হওয়ার পরে যেহেতু আমি বিল পাই না আমি কি লিখবো, তো ওই সূত্রটা উল্টো পাল্টা হওয়ার পর তারা আমাকে নন রেসপন্সিভ করছে। ওপেনিং এর পরে সবার এস্টিমেট আসছে, আমারটা 0-0। না বুঝতে এইটার পেরেছি। জন্য তো আপনার না না ও আপনার এসটিএম টেন্ডার ওপেনিং ছিল স্যার, স্যার ও না না, আমি এসটিএম বলি টেন্ডার ছিল, ওপেনিং, হ্যাঁ না ও না এসটিএম ছিল ওয়েস্টার্ন, এখানে। আমি বলি ওপেনিং এর পরে সবার স্যার। টাকা আসছে, আপনার টাকাটা জিরো হয়েছে, এটা তো ওইটার কারণে হবে না। আপনার আমি এইখানে যে অফিসে আপনি যোগাযোগের ফলে পরে তারা এটাই বলছে। না না না, আমি বলি এটা না না না, এটা অফিস ভুল বলেছে। কারণ ওইটার কারণে ওই ফিগার যে 0-0 হয় তা না। আপনার কিছু টেন্ডারে আপনি দেখবেন যে যেটার মধ্যে টেকনিক্যাল অ্যাপ্রুভালের প্রয়োজন আছে, সেই টেন্ডারগুলো ওপেনিং এর পরে কারোর টাকাই দেখাবে না, 0-0 দেখাবে। কেউ কারোর টেন্ডার টাকা এখানে দেখাবে না, এমনকি পিইউ দেখতে পারবে না যতক্ষণ না পর্যন্ত এটার টেকনিক্যাল অ্যাপ্রুভাল না হয়ে আসছে। আবার অন্য টেন্ডারে সবার টাকা এখানে শো করবে, বা স্পেসিফিক যদি কারো টাকা এখানে 0-0 আসে, তাহলে তার এখানে আপনার টেন্ডার ফ্ল্যাপের মধ্যে কিছু প্রবলেম ছিল। আমি ইতিপূর্বে টেন্ডার ফ্ল্যাপের সময় আমি বলেছিলাম যে আপনি অবশ্যই টেন্ডার ফ্ল্যাপ করার পরে গ্র্যান্ড সামারিটা দেখবেন, কারণ গ্র্যান্ড সামারি যদি টেন্ডার ফ্ল্যাপের মধ্যে কোনো ত্রুটি থাকে তাহলে গ্র্যান্ড সামারিতে এখানে 0-0 আসে আর কি। তো গ্র্যান্ড সামারি যদি টাকা আসে তাহলে অফিসের আইডিতেও এখানে টাকাটা শো করবে আর কি। এজন্য এইখানে আপনার টেন্ডার ক্যাপাসিটির লেখালেখির কারণে বা আপলোডের কারণে ওইখানে 0 আসবে না, কখনো আসবে না, কারণ এটার সাথে ওইটার কোনো মানে লিঙ্কেজ কোনো রিলেটেড নাই। লিঙ্কেজ মানে যে এইটা না করলে ওইটা শো করবে না, এরকম কোনো লিঙ্কেজ কোনো করা নাই আর কি, লিঙ্কেজ করা নাই আর কি। না ওটা ঠিক যে আছে। আমি আমাকে অফিস থেকে যেটা বলছিল স্যার সেটাই বললাম। আর না না না, আমার এটা ওপেনিং অফিস হয়তো বা রিপোর্টটা ভুল আমার কাছে বলেছে। এখনো আছে স্যার, আপনি চাইলে আমি দেখাইতে পারবো আপনাকে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আমি বুঝতে পারি সবার টাকা যদি শো করে থাকে তাহলে আপনার টাকাও শো করবে। কারণ হচ্ছে যে কোনো একজনের তো আটকায় রাখার, এখানে বন্ধ করে রাখার কোনো সুযোগ নাই। আবার টাকা শো করবে, টাকা কেন শো করবে না? এরপরে পরবর্তীতে ইভ্যালুয়েশনে যান আপনি কোয়ালিফাইড হন না ডিসকোয়ালিফাইড, সেটা পরবর্তী বিষয়। কিন্তু ওপেনিং চারজন রিপোর্টে টাকা কেন পার্টিসিপেট, শো করবে না? হ্যাঁ, চারজন পার্টিসিপেন্ট করে চারজন তিনজনের শো করছে, তাই তো? জি স্যার। আচ্ছা, এরকম একটা বিষয় আমি বলি আর কি, সেটা হচ্ছে যে আমি ইতিপূর্বেও আমি দেখেছিলাম যে এরকম টেন্ডার ফিল আপ করলে সাথে সাথে সে কি ওই টাকা 0 আসে, মানে কোন গ্র্যান্ড সামারিতে কোনো টাকা আসে না, 0-0 হয়ে থাকে আর কি। ঠিক আছে। তো আমাকে একজন ঠিকাদার ফোন দিল যে আমার টাকা তো আসছে না, 0-0 আসতেছে। আমি বললাম যে আপনি এক কাজ করেন, আপনার বিএকিউর ফর্মটা আপনি যারা ফিল আপ করছেন, সেভ করছেন, ইনক্রাফট করছেন, ওইটারে আপনি ডিলিট করে দেন। ডিলিট করতে আপনি আবার ফিল আপ করেন, ফিল আপ করে দেখেন আপনার আসে কিনা। হ্যাঁ, পরে একবার করছে, আসে নাই। দুইবার ফিল আপ করে ডিলিট করছে, তৃতীয়বারে তার টাকাটা গ্রাম সামারিতে আসছে। পরে সে আমাকে ফোন করে জানাল, হ্যাঁ জি স্যার আসছে, এখন টাকাটা আসছে, আমার আগে 0-0 আসছে, এখন টাকাটা আসছে। তখন আমি বললাম যে এটা তো আমাদের শিডিউলে কোনো প্রবলেম না, এটা অনেক সময় নেটওয়ার্কের উইক থাকলে, সিগন্যাল উইক থাকলে এরকম হয়ে থাকে। তো এজন্য বলছে যে আপনার গ্র্যান্ড সামারিটা ড্রপিং করার আগে আপনার গ্র্যান্ড সামারিটা দেখবেন যে আপনার টাকাটা শো করছে কিনা। তো শো করলে আপনি দেখবেন যে আপনারটা আইডিতে শো করলে অফিসের আইডিতে শো করবে আর কি। এটা হচ্ছে বিষয় আর কি। তো এখানে তিনজনটা শো করবে, আপনারটা শো করবে না, এরকম কোনো বিষয় নাই, বা এরকম কোনো লিঙ্কেজও নাই এখানে। কখনোই আপনারটা একজনেরটা এখানে আটকে রাখা সম্ভব না। স্যার আমি একটু বলি, ওইটাতে আরেকটু সমস্যা ছিল, ব্যাংক ভুল করছিল। লিখবে এই ক্রেডিট লাইন লেখার কথা ছিল টু এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, লিখে ফেলছিল টু উপজেলা ইঞ্জিনিয়ার। আচ্ছা, না ওইটা না, যাই লেখুক, বুঝছি ওইটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটার জন্য আপনার টেন্ডার হয়তো আপনার নন রেসপন্সিভ করছে আর কি, বা হ্যাঁ এই ভুলও করা যাবে না, এটা কিন্তু একটা মেজর ভুল। কারণ এই লিকুইড অ্যাসেটটা ব্যাংক কি করছে, উপজেলাদের বরাবর দিয়ে দিছে আর কি। এটা কিন্তু একটা মেজর ফল্ট আর কি। ঠিক আছে, এটা একটা মেজর ফল্ট। কারণ এখানে আপনি আপনার তো ব্যাংক তো এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে দেয়ই নাই, তাহলে এটা আপনি কিভাবে গ্রহণযোগ্য হবে? না স্যার সেটা ঠিক আছে, কিন্তু আসলে তারা এটার কারণে 0-0 দেখাইছিল, সেটা বলছিল আর কি। না না না, এটার কারণে 0-0, এটা টেকনিক্যাল প্রবলেমের কথা বলে না, কখনোই হবে না। না 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 না, এটা ওই কারণে এটা কখনো 0 আসবে না। স্যার এটা হইতে পারে স্যার ওয়েস্টার্ন টেন্ডার ছিল, ওনার টেকনিক্যালি হওয়ার পরে উনি ওপেনিং রিপোর্টটা দেখছে।
এটাও হতে পারে, রাইট, আপনার কথা হ্যাঁ, যুক্তি আছে। টেকনিক্যাল বা টেকনিক্যাল অ্যাপ্রুভ হওয়ার আগে উনি ওনার ওপেনিং রিপোর্টটা দেখছে। হ্যাঁ। না না, তাহলে সেটা কিভাবে হবে? তিনজনে, উনি তো বলতেছে তিনজনেরটা শো করেছে, শুধু না না, ওনারটাই শো করে টেকনিক্যাল নাই। হয়ে যাওয়ার পরে উনি মনে হয় পরে দেখছে যে, উনি সাথে সাথে না, পরে দেখছে এগুলা অনেক পরে। টেকনিক্যাল হয়ে যাওয়ার পরে না ওপেনিং রিপোর্ট দেখছে, নাহলে তো না না সবার ভাইয়া, জিরো জিরো। না 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 ভাইয়া, যেদিন ওপেনিং হয়েছে সেদিন আমরা জানতে পারছি ওপেনিং, আমি সাথে সাথেই দেখছি। ওটা আমার কাছে স্ক্রিনশট আছে, মানে স্ক্রিনশট আমার ইয়াতেই আছে ওপেনিং আপনি লিস্ট টেন্ডার আইডিটা সবাই। বলেন, তাহলে স্যার এখনই জানিয়ে যাবে এটা ওয়েস্ট টেন্ডার না ওটিএম টেন্ডার। আচ্ছা, আপনার টেন্ডার আইডিটা টেন্ডার মনে আছে কি? তো ওয়েস্টেম ছিল, টেন্ডার তো ওয়েস্টেম ছিল, ও স্যার দেখছেন ওয়েস্ট টেন্ডার। আচ্ছা, টেন্ডার তো হোক ওয়েস্টেম হোক, ছিল। আপনার আইডিটা বলেন দেখি, ওয়েস্টেম টেন্ডার থাকলে আইডিটা তো আর এমন কিছু না যে শো করবে না। না শো করে না, ওটা জিরো অবশ্যই, জিরো কারণ থাকে। এটা আচ্ছা, আমার আইডি আপনি আমি যেটা দেখতে পারবো না, বলতেছেন, কারণ জি স্যার, বলেন। স্যার উনি যেটা বলতেছে সেটা তো হচ্ছে গিয়ে আপনার যাদের মানে আমারটা হচ্ছে গিয়ে প্রবলেম, আমারটা ছিল তিনজনের এস্টিমেট শো করছে, আমারটা 0 0, আর উনি তো বলতেছে যে একদম সবারটাই 0 0 দেখাবে। না না, সবারটা 0 0 দেখাবে টেকনিক্যাল অ্যাপ্রুভালের আগ পর্যন্ত, বা টেকনিক্যাল জি স্যার, অ্যাপ্রুভাল জি স্যার, হয়ে এটা গেলে তো, সবার টাকা কিন্তু শো করবে আর কি। জি স্যার। আচ্ছা স্যার, ক্লাস আগে নেন, পরে আমি আপনাকে স্যার এটা পার্সোনালি আমি মেসেজ দিয়ে দিব, না দেখলে বুঝতে পারবেন স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এরপরে কার কোশ্চেন আছে করেন আর কি আমাকে। আর কারো কোনো কোশ্চেন আছে? আর সিমিলার ওয়ার্কেরটা যদি আরেকবার একটু রিপিট করতেন। আচ্ছা, সিমিলার ওয়ার্কটা হচ্ছে যে আপনি যে টেন্ডারটা বা ড্রপ করতে চাচ্ছেন, ধরে নিলাম সেটা হচ্ছে একটা ব্রিজের ওয়ার্ক। হ্যাঁ, তো ব্রিজের ওয়ার্ক, বর্তমান যে টেন্ডারটা আপনি দিতে চাচ্ছেন সেটা ব্রিজের ওয়ার্কের এস্টিমেট কস্ট ছিল 50 লক্ষ টাকা, ঠিক আছে? তো 50 লক্ষ টাকার যদি এস্টিমেট কস্ট হয়ে থাকে, তাহলে ইতিপূর্বে আপনি এমন একটা কাজ করছেন যেটার ভ্যালু ওই 50 লক্ষ টাকা 50 থেকে 75% মধ্যে হতে হবে। হ্যাঁ, যদি অ্যাভেলেবেল ঠিকাদার থাকে তাহলে সর্বোচ্চ 75% ধরা যাবে। আর ঠিকাদার একেবারে যদি কম থাকে, ওই কাজের নেচারের ঠিকাদার যদি কম থাকে, তাহলে সর্বনিম্ন 50% ধরতে হবে। বাট সর্বনিম্ন 50 এবং সর্বোচ্চ 75% এর বাইরে ধরা যাবে না। অর্থাৎ একটা কাজ ইতিপূর্বে আপনি করেছেন, সেই কাজের ভ্যালু 50 থেকে 75% প্রপোজড ওয়ার্কের। জি স্যার। আপনি বুঝতেছেন কি? না হলে আমি আবার বলি। না স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছেন, রাইট। আচ্ছা, আর স্যার টার্নওভারটা আরেকবার বলেন। স্যার টার্নওভারটা আরেকবার। আমি খুশি হচ্ছি যে আপনারা প্রশ্ন করছেন আর কি। তো আমার টার্নওভারটা আপনি জানেন যে এটা হচ্ছে পেমেন্ট থ্রু ব্যাংক। একটা কাজ ইতিপূর্বে করেছেন, যেটার বিল পেয়েছেন, বিলটা আপনার অ্যাকাউন্টে ঢুকছে আর কি। সেটা লাস্ট 5 ইয়ার্সে আপনার এই কাজ করেছেন, বিল পেয়েছেন, কত টাকার বিল পেমেন্ট পেয়েছেন, সেটার যোগফল হচ্ছে টার্নওভার। ঠিক আছে, এখন টার্নওভারটা কিভাবে নির্ধারণ করা হয়? নির্ধারণ করা হয় হচ্ছে যে আপনার বর্তমান যে টেন্ডারটা আপনি ড্রপ করবেন, সেই কাজের এস্টিমেট কস্টের সাথে আপনার সেটা হচ্ছে, ভুল কইছি, সরি, আপনি বর্তমানে যে কাজটা করবেন সেটার এস্টিমেট কস্ট ইনটু আপনার বর্তমান কাজটা করতে যে সময় লাগবে। যদি 3 মাস হয় তাহলে 0.25, যদি 6 মাস হয় 0.5, যদি 9 মাস হয় তাহলে 0.75, 1 বছর হলে 12 মাস হলে 1। আর যদি এভাবে 3 মাসের জন্য আপনি 0.25, যদি 1.5 বছর হয় তাহলে 1.5। এটা কি করবেন? এস্টিমেট কস্টকে ওই 1.5 দিয়ে গুণ দিবেন। গুণ দেওয়ার পরে যে টাকা বেরোবে সেটা হচ্ছে 1 বছরের টার্নওভার। একে যত বছর চাবে তারা, যদি 5 বছর চায় তাহলে 5 দিয়ে গুণ করবেন। সাপোজ আমি একটু আগে বলেছিলাম যদি 50 লক্ষ টাকার কাজ হয়ে থাকে এবং সেটার এস্টিমেট সেই প্রপোজড ওয়ার্কের কাজটা যদি এক বছরের জন্য হয়, তাহলে 1 দ্বারা গুণ করবেন। 1 দ্বারা গুণ করলে সেটা টার্নওভার কত বেরোলো? 50 × 1 = 50 লক্ষ 1 বছরের জন্য। একে 5 দিয়ে গুণ করে 2.5 কোটি টাকা। তাহলে 50 লক্ষ টাকার একটা কাজ যদি হয় এবং সেই কাজটা যদি 1 বছরের জন্য হয়, তাহলে সেটার 5 বছরের টার্নওভার আসবে 2.5 কোটি টাকা। বুঝেছেন কি, নাকি আমি আবার বলবো? আবার স্যার এটা বলবো? বুঝতে পারছি। আরেকবার একটু বলেন। স্যার একটু বলেন। আচ্ছা,
সাপোজ একটা কাজের এস্টিমেট কস্ট আপনারা নিজেরাই গুণ করে বের করে, মোবাইলে ক্যালকুলেটর আছে না, গুণ করে বের করবেন। একটা কাজের এস্টিমেট কস্ট আপনি যে টেন্ডারটা দিবেন, বা একটা এপিপি পেয়েছেন, আপনি মোবাইলে একটা এপিপি পেয়েছেন, সেটা ধরেন আগামী 15 দিন পরে সেটা নোটিশটা আপনি পাবলিশড হবে। আচ্ছা, পাবলিশড হওয়ার পরে আপনি ডকুমেন্টসে যাবেন, যাওয়ার পরে কোয়ালিফিকেশনে যে দেখবেন যে এই টেন্ডারে কি কি চেয়েছে। আপনি প্রথমে দেখবেন যে টার্নওভার কত টাকা চেয়েছে। তো আপনি তো এপিপি তে দেখেছিলেন যে এটা কত টাকার কাজ, আপনি সে ধরে দিলাম আপনি দেখেছেন যে এই কাজটা 50 লক্ষ টাকার কাজ। তো এখন 50 লক্ষ টাকার কাজ, এখন অফিস এটা করছে কি টার্নওভার লাস্ট 5 ইয়ার্সে তারা বলছে 5 কোটি টাকা দিতে হবে। তখন আপনি নিজেই ক্যালকুলেশন করবেন কি রে, 50 লক্ষ টাকার একটা কাজে 5 কোটি টাকার টার্নওভার তো কখনোই আসবে না। তখন আপনি দেখবেন কি এই কাজটা কত দিনের, আপনি দেখলেন যে এই কাজটা 1 বছরের জন্য। তখন আপনি আসেন এই ফর্মুলার মধ্যে আসেন, আপনি ক্যালকুলেটরে গুণ করেন 50 লক্ষ মানে 50 দ্বারাই গুণ করেন, 50 ইন্টু 1 বছরের জন্য কাজ 12 মাসের, এই জন্য গুণ করেন 1 দিয়ে। তাহলে 50 কে 1 দ্বারা গুণ করলে হয় 50। এই 50 লাখ টাকা কি বেরোলো, লক্ষ টাকায় বেরোলো। এটা লক্ষ টাকার কি করবেন, এটা 1 বছরের জন্য বেরোইছে। এখন একে করবেন, দেখবেন যে কয় বছরের জন্য চেয়েছে, তারা কি 10 বছরের জন্য চেয়েছে না 5 বছরের জন্য চেয়েছে। তো যত বছরের জন্য চাবে তাকে সেই সংখ্যা দিয়ে গুণ করবেন। যদি 5 বছরের জন্য চেয়ে থাকে তাহলে 5 দ্বারা গুণ করবেন। তো 50 লক্ষকে 5 দ্বারা গুণ করে হবে 2.5 কোটি। এখন অফিস ওখানে দিয়ে রাখছে সে ধরেন 5 কোটি। তাহলে অবশ্যই অফিসকে আপনি ইনফর্ম করতে পারবেন যে এটা টার্নওভার বেশি হয়ে গেছে, এটা তো এত হবে না, এটা তো ফর্মুলায় পড়ে না। আচ্ছা, আমি তো 1 বছরের জন্য দিয়ে বের করলাম, এখন আসেন ধরেন একটা কাজ 9 মাসের জন্য। তাহলে 9 মাসের জন্য যদি কাজ হয় তাহলে কত টাকা বেরোবে? এখন এস্টিমেট কস্ট হলো 50 লক্ষ টাকা। এখন 9 মাসের জন্য কাজ, তাহলে এখানে একে গুণ করবেন 0.75 দিয়ে। হ্যাঁ, আপনারা বের করেন। 37,50,000। 37,50,000। এখন 37,50,000 বেরোচ্ছে কি 1 বছরের জন্য, জি 1 জি, বছরের গুণ টার্নওভার। এখন এই 1 বছরকে আপনি 5 দ্বারা গুণ করবেন, কত আসলো? 1,87,50,000। 1,87,00,000। তাহলে আপনার এই কাজের জন্য ম্যাক্সিমাম টার্নওভার আসবে 1,87,00,000। তো এর থেকে যদি মানে বেশি এক্সট্রিম হয়ে থাকে, সাপোজ 3 কোটি দিয়ে দিচ্ছে তারা, তাহলে তো অবশ্যই আপনি অফিসকে আপনি ইনফর্ম করতে পারবেন। হ্যাঁ ঠিক আছে, 1,87,00,000 জায়গায় 2 কোটি দিতে পারে, 2,20,00,000 দিতে পারে, এর বেশি হবে না। কিন্তু 3 কোটি 3.5 কোটি তো মানা যাবে না। তখন আপনারা এটা বলতে পারবেন। তাহলে টার্নওভার কিভাবে ক্যালকুলেশন করে বা নির্ধারণ করে এটা তো বুঝলেন। জি স্যার, বুঝতে জি স্যার, পারছি। বুঝছি। বুঝতে আরেকটা পারছেন? প্রশ্ন, যদি স্যার হ্যাঁ, গুডস করেন। হয়? গুডস হয়, এই সিস্টেমের নিয়ম একই, একই। নিয়ম একই নিয়ম। আর কার কোনো প্রশ্ন আছে? তাহলে ম্যাট্রিক্সের বিষয়টা কোনো একটা টেন্ডারে যদি একটু আপডেট করে দেখাইতে পারতেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আপনাদের আমি ম্যাট্রিক্স টেন্ডার কিভাবে ফিল আপ করতে হয়, ফর্মগুলা, সেখানে কোন ফর্মে কি লিখতে হয়। হ্যাঁ, আপনার ম্যাট্রিক্সটা কিন্তু সম্পূর্ণ আলাদা, ওটিএম এর মতো না। সবই ঠিক আছে, বাস জাস্ট এই যে প্রিভিয়াস যে আপনি কাজ করেছেন, আমি বর্ণনা করেছি যে প্রিভিয়াস কাজ করেছেন আপনি ওটিএম টেন্ডারে কি করেছেন, 5 বছর যে কাজ করেছেন, জাস্ট আপনি লিখে দিয়েছেন এই বছর এত টাকা কাজ করছে, এই বছর এত টাকা করছে, এবং টোটাল একটা ফাইল বানিয়েছেন, হয়তো 20টা পেপারস আছে, একটা ফাইল আপনি আপলোড করে দিয়েছেন। কিন্তু ম্যাট্রিক্স স্ট্যান্ডার্ডে কিন্তু এই প্রত্যেকটা কাগজ আপনাকে ইন্ডিভিজুয়াল বর্ণনা করতে হবে। হ্যাঁ, এবং ইন্ডিভিজুয়াল আপলোড করতে হবে। ধরুন আপনি ওটিএম টেন্ডারে কি করেছেন, 20টা কাগজে একটা জিপ ফাইল বানিয়েছেন, বানিয়ে সেটাকে আপনি আপলোড করেছেন। আর ম্যাট্রিক্স টেন্ডারে আপনাকে প্রত্যেকটা পেপারস টার্নওভারের, অনগোয়িং ওয়ার্ক হোক আর কমপ্লিট ওয়ার্ক হোক, প্রত্যেকটা পেপারস আপনাকে ইন্ডিভিজুয়াল আপলোড করতে হবে এবং ইন্ডিভিজুয়াল বর্ণনা করে করে ওখানে লিখতে হবে এই কাজটার ওয়ার্ক অর্ডার কবে, শেষ করেছেন কবে, কত টাকা চুক্তি মূল্য, এই বিষয়গুলা আপনার ওখানে ইন্ডিভিজুয়াল কলাম তৈরি করে 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 আপনি এরকম আপলোড করতে হবে ইন্ডিভিজুয়াল। হ্যাঁ, এটাই ঝামেলা সেটা স্যার, এটা আমি কোনো শর্টকাট কোনো ওয়ে নাই না স্যার? না না না, এটা শর্টকাট কোনো ওয়ে নাই। আপনি যদি শর্টকাট করে দেন তাহলে আপনার ওই পয়েন্টগুলা কিন্তু জিরো আপনি হয়ে যায়। পাবেন না, জিরো হয়ে যাবে আর কি। কারণ
অফিস তো আপনাকে শর্টকাট দেখবে না, আপনি দেখবে অফিস, দেখবে ডিটেলস উনি কয়টা আপলোড করেছে, ঠিক আছে, কয়টা আপলোড করেছে সেটা দেখবে, আপনার টোটাল সংখ্যাটা তখন ওই ওই পেজ থেকে বের হয়ে আসবে আর কি। হ্যাঁ, এই জন্য আমি অবশ্যই ম্যাট্রিক্সের একটা টেন্ডার কিভাবে ফিল আপ করতে হয় সেটা তো আপনাদেরকে দেখাবো। কারণ হচ্ছে যে আমি প্রশিক্ষণে কোনো কিছু ল্যাপস এন্ড গ্যাপস এরকম কোনো কিছু রাখবো না, যে পরবর্তীতে টেন্ডার ফিল আপ করতে যে আপনারা বাধা বা বিঘ্ন সৃষ্টি হন বা বুঝতে না পারেন। হ্যাঁ, ম্যাট্রিক্সের টেন্ডার তো আসলে এরকম সব সময় তো থাকে না, লাইভে টেন্ডার না থাকলে তো ফিল আপ করে দেখানো যায় না। ইনকে যদি একান্ত দেখা যাচ্ছে নাই পাই, তাহলে ইতিপূর্বে টেন্ডার ফিল আপ করা আছে সেই ফর্মগুলা আমি আপনাদেরকে বর্ণনা করে করে দিব আর কি। হ্যাঁ, তাতে যাতে তবু আপনারা বুঝতে পারবেন। ইতিপূর্বে একটা ম্যাট্রিক্স টেন্ডার ফিল আপ করা আছে, সেখানে ফর্মগুলো কিভাবে ফিল আপ করা আছে প্রত্যেকটা ফর্ম আমি ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা আপনাদেরকে বর্ণনা করে দেখাবো। আর যদি এই 2-1 দিনের মধ্যে ম্যাট্রিক্সের কোনো টেন্ডার লাইভে থাকে তাহলে সেটা আমি ফিল আপ করে দেখাবো আপনাদেরকে। স্যার আমি একটু বলি স্যার। স্যার এলজিডির ওই আপনার টেন্ডার ক্যাপাসিটির আপনার ওই অনগোয়িং ওয়ার্কের ফর্মটা স্যার অনেক ডিফিকাল্ট স্যার। আচ্ছা, স্যার সেখানে ওই আপনার কত পার্সেন্ট কাজ করছি সেটা চায় না, তারা চায় হচ্ছে গিয়ে কত টাকার কাজ কমপ্লিট করছি। হ্যাঁ হ্যাঁ, পেমেন্ট পাইছেন কত টাকা, তাই তো? জি জি স্যার, এখন তাহলে আমি তো তারা পেমেন্ট মানে যত টাকার আপনি পেমেন্ট পেয়েছেন সেই টাকা সেই কাজটুকু, সে ধরেন একটা কাজে 1 কোটি টাকার কাজ ছিল, এখানে আপনি 25 লাখ টাকার বিল নিছেন, তাহলে 25 লক্ষ টাকা এখানে কমপ্লিটেড ওয়ার্ক হিসেবে আসতেছে, আর জি জি 75 লক্ষ টাকা অনগোয়িং ওয়ার্ক হিসেবে আসতেছে। জি স্যার এটা হচ্ছে মানে জি স্যার অ্যাকুরেট ক্যালকুলেশন, এটা ঠিক আছে, এটাই নিয়ম হওয়া উচিত। কারণ আপনি বিল যেটা পেয়েছেন সেটা তো আপনি কি করেছেন, টার্নওভারের মধ্যে কিন্তু অলরেডি ঢুকিয়ে দিয়েছেন যেটা জি বিল স্যার পেয়েছেন। জি। তাহলে বিল পেয়েছে টার্নওভারের মধ্যে চলে গেছে, তাহলে পড়ে থাকলো কি অনগোয়িং ওয়ার্ক, তাহলে সেটা অবশ্যই 75 লাখ টাকা অনগোয়িং, আর যদি আমি বিল না পাই তাহলে কি ওটা জিরো থাকবে স্যার? ওটা জিরো থাকবে। যদি বিল পান না জিরো থাকবে। আবার ওই যে ইজিবি সিস্টেমে তো আপনার বলেছিলাম যে আপনার ইজিবি সিস্টেমে এখানে প্রোগ্রেস রিপোর্ট কিন্তু এন্ট্রি করার একটা জায়গা আছে, আপনি 15 দিন অন্তর অন্তর প্রোগ্রেস রিপোর্টে এন্ট্রি দিবেন, দিয়ে ওই প্রোগ্রেসটা ওখান থেকে বেরিয়ে আসবে আর কি। তো যেহেতু ইজিবি সিস্টেমে আসতেছে না, অতএব ওটা পেমেন্ট না পাইলে ওটা জিরোই থাকবে আর কি। জি স্যার, আমি 1 টাকা পাই না তাহলে স্যার আমি ওই মূল ভ্যালুটাই ক্যালকুলেট করব। হ্যাঁ, মূল ভ্যালুটাই ওখানে দিয়ে দিবেন, তাহলে আপনার কাজ সে টোটাল কাজটাই এখানে আপনি করে ফেলে। আমি একটু বর্ণনা করি এটার বিষয়ে, সেটা হচ্ছে যে এই এই যে অনগোয়িং ওয়ার্ক এখানে আনতে হচ্ছে, কি কারণে আনতে হচ্ছে জানেন? বলতে পারবেন কেউ অনগোয়িং ওয়ার্ক এখানে কেন আনতে হচ্ছে? ওই মানে ওই ঠিকাদারের মানে ক্যাপাসিটি বলতে আর্থিক ইয়াটা যদি মানে স্বাবলম্বী দেখানোর রাইট জন্য। রাইট, হ্যাঁ রাইট। আমি বুঝাইতে না পারলেও আমি বুঝে নিয়েছি, সেটা হচ্ছে যে সাপোজ আপনার 50 টাকা চলমান রয়েছে, ঠিক আছে, এখন অফিস দেখছে যে এই ঠিকাদার 50 টাকা চলমান রয়েছে, সে তো এমনি লোড হয়ে আছে, সে আবার নতুন করে কাজ নিয়ে করবে কিভাবে, ঠিক আছে, এই কারণে কিন্তু এখানে আপনার অনগোয়িং ওয়ার্কটা আনতে হচ্ছে। তো এটা হচ্ছে যে আসলে কি, এটা একটা বিষয় হচ্ছে যে লোডের বিষয়, আর একটা হচ্ছে যে টাকার বিষয়। তো একটা কাজ আপনি 100% শেষ করে ফেলেছেন, তখন ওই কাজে তো আপনার আর কোনো ইনভেস্ট করতে হচ্ছে না, তাহলে এখানে আপনার আর্থিক কোনো অর্থ কিন্তু এখানে লাগতেছে না, এই একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে আপনি কাজটা করে ফেলেছেন, এখানে আপনার কোনো প্রেশারও নাই, এখানে কোনো টাকাও লাগতেছে না, তাহলে কিন্তু ওই কাজ থেকে সম্পূর্ণ আপনি কিন্তু লোড মুক্ত, কিন্তু আপনি বিল পান নাই। এখন যেহেতু বিল পান নাই, তাহলে অফিস বুঝতেছে যে না ওই কাজটা আপনার শেষ হয় নাই, চলমান রয়েছে কি টোটাল কাজটাই চলমান রয়েছে, তাহলে ওইখানে কিন্তু আপনার ক্যাপাসিটি কমে যাচ্ছে, ঠিক আছে, কমে যাচ্ছে। এই জন্য আমি বলতেছি যখন ইজিবি সিস্টেমে হবে, আপনি সেখানে প্রতি 15 দিন অন্তর অন্তর ওখানে প্রোগ্রেস রিপোর্ট আপনি এন্ট্রি দিবেন, তখন কিন্তু আপনি ডিটেলস এখানে দিতে পারবেন, না আমার এই কাজটা আমার চলমান নাই, শেষ হয়ে গেছে, হ্যাঁ আমি বিল পাই নাই, কিন্তু আমি তো লোড নাই, আমার উপর তো কোনো লোড নাই, প্রেশার নাই, কিন্তু যেহেতু আপনি প্রোগ্রেস রিপোর্টে এন্ট্রি দিতে পারতেছেন না এখন, যার কারণে আপনাকে অফিস ধরে নিচ্ছে আপনি টোটাল কাজটাই শেষ হয় নাই, জিরো। স্যার ঠিকাদার হ্যাঁ, অনেক যখন দিক দিয়ে ভুক্তভোগী স্যার। এন্ট্রি করার সুযোগ থাকবে তখন আপনি এটা দিতে পারবেন আর কি। স্যার আমরা অনেক দিক দিয়ে ভুক্তভোগী স্যার, বুঝছেন? হ্যাঁ, এই অনেক যে দিক দিয়ে ভুক্তভোগী, এটা আসলে ঠিকাদাররা সিস্টেমটা, অনেক দিক দিয়ে হ্যাঁ স্যার। আমি এটা আমিও এটার পক্ষে না, কারণ হচ্ছে যে হ্যাঁ আমি বিল পান নাই, সেটা তো আপনার দোষ না, সেটা তো আপনার দোষ না, আপনি কাজটা শেষ করে ফেলেছেন, ফান্ড নাই, অফিস আপনাকে বিল দিতে পারেন নাই, সেটার জন্য আপনি ভুক্তভোগী কেন হবেন? এটা করা উচিত ছিল, হ্যাঁ উনি বিল পায় নাই,
কাজ শেষ করে ফেলেছে, এখন অফিসের যে ভলিউম বই আছে, প্রোগ্রেস রিপোর্টের যে বই আছে, সেই প্রোগ্রেসের মধ্যে ফিজিক্যাল প্রোগ্রেস কত আছে সেইটা দেখে ওনারা এটা ক্যালকুলেশন করতে পারে। এটা কিন্তু নিয়ম, এটা কিন্তু বাস্তব এবং এটাই হওয়া উচিত, কারণ এটা এখানে আপনাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে আর কি। স্যার আমি আসলে এইটার কারণে স্যার আমার ট্রেনিং নেওয়া স্যার। আমি মোটামুটি ইজিপির কাজ আল্লাহর মতো স্যার আপনাদের দোয়ায় টুকটাক পারি, নিজেটা নিজে করতে পারি, কিন্তু এই যে দিন দিন ডিফিকাল্ট করাটা, এটা স্যার আমরা কত দূর দৌড়াবো, আমরা কত দূর দৌড়াবো স্যার? অথরিটি যদি না বুঝে, যদি এটা ইজি না করে, আমরা কিভাবে পারবো স্যার? এটা দিন দিন তো আরো এখন কঠিন হচ্ছে। এটা দেখেন, এটার জন্য কিন্তু তেমন কোনো গাইডলাইন নাই যে আপনি বিল পান নাই বা কাজটা শেষ করে ফেলেছেন, এখন ওইটা কি অনগোয়িং এর মধ্যে ধরা যাবে না। এখন অফিস কিন্তু বলে দিবে না যে তো বিল ফাইন নাই, ওটা অনগোয়িং এর মধ্যেও ধরতে হবে। যেহেতু উনি বিল ফাইনে 1 টাকা উনি অনগোয়িং এর হিসেবে ধরতে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে কাজটা আপনি শেষ করে ফেলেছেন 100%, কিন্তু ধরা হচ্ছে ওটা অনগোয়িং এর মধ্যে। আমার কাজটা হয়তো হয় নাই। এখন এইটা আপনার হয়তো টুডে টুমরো এটা আপ টু ডেট হয়ে যাবে। ইজিবি তে যখন ই পেমেন্ট হবে বা ইজিবির সিস্টেমটা আরো আপ টু ডেট হবে, তখন এটা আপনারা পাবেন, এই সুবিধাটা পাবেন। হ্যাঁ, এখন হয়তো ভুক্তভোগী হচ্ছেন, কিছু করার নাই, সবার বেলায় সমান আইন, এজন্য কিছু করার নাই আর কি। স্যার আরেকটু ইয়া ছিল যে স্যার ওই ডেসক্রিপশন দেখে এই ইমপ্রুভমেন্ট, পরে হচ্ছে যে প্রেডিক্ট মেইনটেনেন্স, এই যে কাজের নামগুলো স্যার, এগুলো স্যার একটু যদি মানে সহজভাবে মানে বোঝানো যেত যে এই কাজটা এটা বলছে বা এই কাজ এই নামটা এটা বলতেছে, এগুলো স্যার আসলে ইঞ্জিনিয়ারিং বলি আর কি। জি স্যার। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং বিষয় আমি বলি। আমি মেইনটেনেন্স তো বুঝেন আপনি, রিপেয়ারিং মেইনটেনেন্স তো বুঝেন। একটা কাজ ইতিপূর্বে করা হয়েছিল, সেটা ভেঙে গেছে, সেটা আপনাকে মেরামত করতে হবে। হ্যাঁ, জি। আবার আপনার দেখেন, আপনার আরেকটা শব্দ আছে রিহ্যাবিলিটেশন। জি স্যার। আপনারা দেখবেন অনেক নোটিশের মধ্যে রিহ্যাবিলিটেশন লেখা থাকে। রিহ্যাবিলিটেশনটা কি আছে? পুনর্বাসন। ঠিক আছে, ইতিপূর্বে একটা কাজ করা হয়েছে, সেখানে কিছু ভাঙ্গা টাঙ্গা মেরামত করা লাগবে, আবার রাস্তাটা হয়তো প্রশস্ত করা লাগতে পারে। হ্যাঁ, মানে আগে রাস্তাটা যেরকম ছিল তার থেকে রাস্তাটা কিছু আধুনিক হবে। ঠিক আছে, আগে ছিল 8 ফিট, এখন 12 ফিট হবে। 12 ফিট হবে, এরকম কিছু, সেটা আমরা পুনর্বাসনের মধ্যে ধরতে পারি। আবার ওই রাস্তাটা আগে পুরাতন রাস্তা ভাঙা টাঙ্গা আছে, সেটা রিপেয়ার করে রাস্তাটা চওড়া করতে হবে, সেটা আমরা পুনর্বাসনের মধ্যে ধরতে পারি। আবার কি আছে, আর একটা আছে যা ইমপ্রুভমেন্ট। ঠিক আছে, ইমপ্রুভমেন্ট বলতে আমরা আসলে উন্নয়ন বুঝি আর কি। একটা নতুন রাস্তা, মাটির রাস্তা আছে, সেটা নতুন করে বক্স কাটিং হবে, স্যান্ড ফিলিং হবে, সাববেস ডাব্লুবি হবে, কার্পেটিং সিম্পল, এটাকে আমরা ইমপ্রুভমেন্ট হিসেবে ধরতে পারি আর কি। ঠিক আছে, আবার আছে কনস্ট্রাকশন। এটা তো কনস্ট্রাকশন কি, এটা নতুন করে করা লাগবে, এটা আপনারা বুঝতেছেন না। কনস্ট্রাকশন ওয়ার্ক আর কি, বুঝছেন, একটা বিল্ডিং এর কনস্ট্রাকশন করা লাগবে। জি স্যার। স্যার এখন এই যে কনস্ট্রাকশন রাস্তার সাথে কি বিল্ডিং এর সিমিলার ওয়ার্ক চলবে না? না না না, চলবে না। কারণ হচ্ছে যে ওখানে দেখেন একটা শব্দ লেখা আছে, কিন্তু এই শব্দ একটা শব্দের মধ্যে কিন্তু আটকে যাবেন আপনারা। অনেক অফিস কিন্তু এটার জন্যই অনেক সময় বিতর্কিত হয়, এই জন্য লিখে দেয়, স্পেসিফিক ডাইরেক্ট লিখে দেয় রোড ওয়ার্ক, বিল্ডিং ওয়ার্ক বা ব্রিজ ওয়ার্ক, এভাবে কিন্তু লিখে দেয়। গার্ডার ব্রিজ হলে গার্ডার ব্রিজ, আরসিসি গার্ডার হলে আরসিসি গার্ডার, পিসি গার্ডার হলে পিসি গার্ডার, এভাবে লিখে দেয়। আবার কিন্তু অনেকে কিন্তু লেখে না, কারণ ওখানে সিপিটির স্ট্যান্ডার্ড একটা ওয়ার্ড আছে লেখা, সেই ওয়ার্ডের আওতায় কিন্তু তারা সম্পূর্ণ শব্দটা অফিসের আওতায় লেখা। এখানে লেখা আছে শব্দটা কমপ্লেক্সিটি অফ মেথড, এই একটা ওয়ার্ড আছে, আপনারা দেখবেন সিমিলার ওয়ার্কের মধ্যে একটা লেখা আছে কমপ্লেক্সিটি অফ মেথড, এটা লেখা আছে। এই শব্দটা অর্থটা বোঝায় এরকম যে এই কাজটা যেরকম সেরকম একটা কাজ, এর অর্থ হলো সেই যে এই কাজটা যেরকম সেরকম একটা কাজ। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, স্পেসিফিক না, কিন্তু এই কাজটা যেরকম সেরকম। এই জন্য আমরা রোড ওয়ার্ক বলে রোড ওয়ার্কে দিতে হবে। হ্যাঁ ঠিক আছে, এখানে একটা বিষয় আছে, আরসিসি রাস্তা বাট আপনি বিটুমিনের একটা রাস্তার সিমিলার হিসেবে দিচ্ছেন, সেটার জন্য আপনি বিতর্কিত হতে পারেন। অথবা আরসিসি গার্ডার ব্রিজ আপনি পিসি গার্ডারের একটা সিমিলার দিচ্ছেন, সেটার জন্য বিতর্কিত হতে পারেন। জি স্যার, এখন বুঝতে পারছি, স্পেসিফিক এটা স্পেসিফিকই থাকবে। হ্যাঁ, স্পেসিফিকই থাকবে। তো এই হলো বিষয়। যাই হোক, এরপরে তো আমরা আরো ভালো ভালো বিষয়গুলো শিখবো আর কি, ভালো ভালো বিষয়গুলো অ্যানালাইসিস শিখবো, রেট অ্যানালাইসিস কিভাবে। ভাই একটা কথা, টেন্ডার ক্যাপাসিটি। ভাই আমার একটা কথা প্রশ্ন ভাই। করেন। ওই মানে ছোট প্রশ্ন, সেটা হচ্ছে ওটিএম আর ওএসটিএম এই দুটোর মধ্যে পার্থক্যটা একটু বুঝিয়ে বলেন তো।
আচ্ছা আচ্ছা বলি আর কি। ওটিএম হচ্ছে ওটিএম তো বুঝি, open- ওটিএম বুঝি, কিন্তু আচ্ছা, আচ্ছা, মানে আমি একটু বলি, পার্থক্যটা ওপেন টেন্ডার, পার্থক্য হ্যাঁ পার্থক্যটা না না, পার্থক্যটা আমি বলি। মানে কোন টেন্ডার গুলো পার্থক্য গুলো ওএসটিএম এ যেতে পারবে না আর কোন টেন্ডার গুলো ওটিএম এর মধ্যে থাকবে, এটা কি আমি এটা কেন হয়? আপনি মনে হয় একটু ক্লাসে পরে জয়েন করেছেন তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, ভাই আমি ক্লাস করি না, ওই হ্যাঁ, 10-15 বুঝতে মিনিট পারছি। করে করি। জি এই জন্য ক্লাস পরে জয়েন করছেন তো এই জন্য বিষয়টা বুঝতে পারেন নাই। জি 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 ওটিএম আর ওএসটিএম এর মধ্যে আমি পার্থক্যটা বলি। ওটিএম দুই প্রকার, আবার ওএসটিএম ও দুই প্রকার, ঠিক আছে? ওটিএমটা আপনারা জানেন যে যে কোনো প্রাইজই কোড করা যায়, আবার জি ওএসটিএম এর মধ্যেও যে কোনো প্রাইজই কোড করা যায়। আবার ওটিএম এর মধ্যে 10% এর বেশি কোড করতে পারবেন না, ওএসটিএম এর মধ্যেও 10% এর বেশি কোড করতে পারবেন না। এখন ওটিএম ও আচ্ছা দুই প্রকার, ওএসটিএম ও দুই প্রকার, ঠিক আছে? আচ্ছা এখন আচ্ছা এটা আছে যে ফর্মের মধ্যে আমরা যা টেন্ডারটা যখন আমরা নোটিশটা প্রিপারেশন করি, বিকিউটা তৈরি করি, তখন ওটিএমটার যে ফরম্যাটটা আমরা এখানে ক্রিয়েট করি, সেই ক্রিয়েটটা আমরা তখন বিবেচনা করি যে আমি কোন ফরম্যাটটা ক্রিয়েট করব। আমি কি 10% ধরেন টেন্ডার সিস্টেমটা ওটিএম, টেন্ডারটা ওটিএম লেখা আছে ওটিএম, কিন্তু আমি যে বিকিউ যে ফরম্যাটটা আমি এখানে নিছি সেটার মধ্যে আপনি 10% এর বেশি কোড করতে পারবেন না। টেন্ডারটা ওটিএম, তার মানে কি ওটিএম এর মধ্যেও আপনি দুই প্রকার, ওএসটিএম এর মধ্যেও দুই প্রকার। জাস্ট ওটিএম আর ওএসটিএম এর মধ্যে কোনো পার্থক্য নাই, শুধুমাত্র ফরম্যাটের ভিন্নতা, ফরম্যাটের আচ্ছা ভিন্নতা, ঠিক আছে? আচ্ছা 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 এখন ওটিএম এর মধ্যেও পাস্ট পারফরম্যান্স ম্যাট্রিক্স ইভালুয়েশন আছে, আবার ওএসটিএম এর মধ্যেও পাস্ট পারফরম্যান্স ম্যাট্রিক্স ইভালুয়েশন সিস্টেম আছে আর কি। দুইটার মধ্যেই একই জিনিস আছে, বাস্ট এখানে জাস্ট ফরম্যাটের ভিন্নতা, আর কিছু আচ্ছা আচ্ছা জাস্ট শুধু ফরম্যাট। ফরম্যাটের ভিত্তি না। এখন এটা তো আমি বলেছি যে এটা কোথায় লেখা থাকে। একটা টেন্ডার আপনি দেখলেন ওটিএম, বাট ওই টেন্ডার তো আপনি বুঝতেছেন আমি 15% লেস দিব, কাজটা নেবই আমি, কিন্তু টেন্ডারে কোন এক জায়গায় লেখা আছে যে ওটিএম টেন্ডার কিন্তু আপনি 10% এর বেশি রেট কোড করতে পারবেন না, এটা কিন্তু এক জায়গায় লেখা আছে। আচ্ছা 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 রাইট। এটা আমি তো আপনাদেরকে দেখিয়েছি যে কোথায় লেখাটা থাকে। সেটা আইটিটির মধ্যে যাবেন, আইটিটির মধ্যে 30 যে কলাজ নাম্বার আছে, আইটিটি কলাজ নাম্বার 30, সেই 30 এর মধ্যে স্পেসিফিক লেখা আছে যে আপনি 10% এর উপরে আপনি লেস বা অ্যাবভ দিতে পারবেন না, তাহলে টেন্ডারটা সরাসরি রিজেক্টেড হবে আর কি। আচ্ছা আইটিটি 30 লেখা থাকে আর কি, সেটা ওএসটিএম হোক বা ওটিএম হোক, 30 এর মধ্যে লেখা থাকে। যদি ওই ক্লাসটা থাকে তাহলে আপনি 10% এর মধ্যেই রেট কোড করবেন, আর ওই ক্লাসটা না থাকলে আপনি এনি লেস দিয়ে দিবেন, এনি লেস বা এনি অ্যাবভ আপনি দিবেন আর কি। আচ্ছা 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 ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? জি না স্যার। হ্যাঁ স্যার, যদি কিছু মনে না করেন স্যার, একটা ওটিএম এর কাজের পে অর্ডার করতে, শিডিউল করতে, এগুলো যে নোটিশ আর কি স্যার, নোটিশটা ম্যাট্রিক্সটা আচ্ছা, দুজন প্রশ্ন করেছেন, একজন করেন, আমি একজনের উত্তর দিই। প্রথম যিনি কোশ্চেন করেছেন, কি কোশ্চেন করেছেন আবার বলেন তো? আমি দুজনের একসাথে মিক্স হয়ে গেছে, শুনতে পাই নাই। স্যার আমি বলতেছিলাম যেমন আমরা একটা এলটিএম এর নোটিশ খুব সহজে স্যার বের করতে পারি, এটার পে অর্ডার কত, এটার লাস্ট ক্লোজিং ডেট কত, তারপর হচ্ছে মানে এটসেট্রা এটসেট্রা। কিন্তু ওটিএম এরটা স্যার অনেক মানে ঝামেলা লাগে স্যার, এটা মানে ঠিকভাবে বুঝতে পারি না মানে কিভাবে কি হয় আর কি স্যার। ওটিএম এর যে ইয়াটা, সেটা টেন্ডার নোটিশ আপনার এই ওটিএম এর টেন্ডার নোটিশটা বের করবেন? জি স্যার। ওটিএম এর টেন্ডার নোটিশটা বের করবেন, তাহলে আপনি কি করবেন? আচ্ছা, আপনারা সবাই তো অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন তাই না? জি স্যার। আপনার টেন্ডার নোটিশ কিন্তু মোবাইল দিয়ে বের করা যায় এবং একটা শর্টকাটের অ্যাপস আছে, অনেকে হয়তো বা জানেন। আপনি মোবাইলের প্লে স্টোরে যাবেন, ঠিক আছে? এই অ্যাপস দিয়ে শুধুমাত্র আপনি ওটিএম পাবেন, এলটিএম পাবেন না। আচ্ছা, এই প্লে স্টোরে যাওয়ার পরে আপনি এখানে লিখবেন পাবলিক প্রকিউরমেন্ট, লিখবেন আর কি। পাবলিক প্রকিউরমেন্ট লিখলে এখানে একটা অ্যাপস আসবে, সেই অ্যাপসটা ইনস্টল করবেন। অ্যাপসটা ইনস্টল করার পরে আপনার মোবাইলের স্ক্রিনে একটা আপনার পাবলিক প্রকিউরমেন্টের একটা লোগো আসবে, সেই লোগোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যদি টেন্ডার আইডিটা জানেন তাহলে জাস্ট টেন্ডার আইডিটা লিখে সার্চ দিলেই চলে আসবে, আর যদি টেন্ডার আইডি না জানেন
তাহলে তো কম্পিউটার থেকে দেখতে হলে আপনার তো মিনিস্ট্রি অনেক কিছু ঘাটাঘাটি করে তারপর সার্চ করতে হয়, তাই না? আমি সেটা দেখেছিলাম। কিন্তু মোবাইলে কিন্তু এই মিনিস্ট্রি এনেও কোনো কিছু দেওয়া লাগে না, ডাইরেক্ট ওখানে অফিসের নাম লেখা আছে। এখানে দুইটা ঘর ফিল আপ করতে হয়, একটা আছে কোন ডিপার্টমেন্টের কাজ সেই ডিপার্টমেন্টেরটা সিলেক্ট করবেন, আচ্ছা কোন ডিস্ট্রিক্টের কাজ সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দুইটা ঘর সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি সার্চ করবেন, আপনার মোবাইল স্ক্রিনে ওই অফিসে যে কোনো টেন্ডার আছে শো করবে আর কি। ঠিক আছে? আর আপনি যদি আপনার যদি কম্পিউটার থেকে দেখতে হয় তাহলে কম্পিউটার থেকে দেখতে হলে তো আপনি দেখেন, আমি দেখিয়েছিলাম এই যে ওয়ার্ল্ড টেন্ডারে ক্লিক করবেন, আমি আগেও দেখেছি তারপর আবারও দেখাই। ওয়ার্ল্ড টেন্ডার পরে যেখানে মিনিস্ট্রিতে যাবেন, তো মিনিস্ট্রিতে যাওয়ার পরে এখানে দেখেন সব বাংলাদেশ সমস্ত মিনিস্ট্রি এখানে শো করবে। আপনি প্রথমেই চিন্তা করতে হবে যে আমি যে ডিপার্টমেন্টের টেন্ডারটা খুঁজতেছি সেটা কোন কোন মিনিস্ট্রির আন্ডারে। আপনি যদি এলজিডি চান তাহলে দ্য মিনিস্ট্রি অফ লোকাল গভর্নমেন্ট বুঝবেন যে এটা এলজিডি, এটা এলজিডি মিনিস্টার, এদের মধ্যে এলজিডি আছে যে লোকাল গভর্নমেন্ট ডিভিশনে যাবেন। ডিভিশনের মধ্যে এখানে এ বি সি দেবে, এল সিরিয়ালে চলে যাবেন, যে কে 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 এম এ এল কি পিছনে ফেলে আসছে মনে হয়, দেখি এম এল, এই যে এল, দেখেন এল, এই যে লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এলজিডি এখানে লেখা আছে। আমি এলজিডি সিলেক্ট করলাম, করার পরে এইখানে আপনি জেলা, আমি কোন জেলা আমি দেখবো, সাপোজ আমি দেখবো কোথায়, আমি ঢাকা জেলা বা গোপালগঞ্জ জেলা, গোপালগঞ্জ। তো আমি দেখি গোপালগঞ্জের এখন কোনো শিডিউল আছে নাকি লাইভে? হ্যাঁ, গোপালগঞ্জে এখন অনেকগুলো টেন্ডার দেখেন লাইভে আছে, 8টা টেন্ডার লাইভে কিন্তু এখন আছে। এই হচ্ছে আপনার ওটিএম টেন্ডার আসলো। আসার পরে সাপোজ আমি 1 নম্বর টেন্ডারের নোটিশটা দেখবো। আপনার কোশ্চেন ছিল যে ওটিএম টেন্ডার নোটিশ কিভাবে দেখবো। সাপোজ আমি 1 নম্বর টেন্ডারের নোটিশটা দেখবো, এই দেখেন সবুজ কালারের যে লেখাগুলো আছে, এখানে আমি মাউসের কার্সর নিয়েছি, এখানে একটা হাতের আঙ্গুল দিয়ে দেখাইছে, তার মানে এখানে আমার কিছু একটা আছে, লিংক আছে। আর অন্যগুলো দেখেন হাতের আঙ্গুল দেখায়নি, আর আছে কোথায়, এই যে ড্যাশবোর্ডে আছে, এখানেও একটা লিংক আছে। তো আমি এই সবুজ লেখার উপর আমি ক্লিক করার পরে আমি দেখেন যে পেজটা আসছে, এটাই আপনার টেন্ডার নোটিশ। এখানে দেখেন টেন্ডার সিকিউরিটি কত টাকা, কবে কাজটা কবে শুরু হবে, কমপ্লিশন ডেটটা কবে, এখানে শিডিউলের টাকা কত, ড্রপিং এর লাস্ট ডেট কবে, এখানে সব কিন্তু দেওয়া আছে। ঠিক আছে? এপিপি আইডি দেওয়া আছে, যেটা দিয়ে আপনি এস্টিমেট কস্টটা বের করতে পারবেন। তো নোটিশটা মূলত কম্পিউটার দিয়ে এইভাবেই দেখতে হয়। আর মোবাইল দিয়ে কিভাবে দেখতে হবে সেটা তো আমি বলেই দিলাম। একটা অ্যাপস ইনস্টল করবেন মোবাইলে, সেখানে পাবলিক প্রকিউরমেন্ট লিখবেন, লিখে একটা অ্যাপস ইনস্টল করবেন। কিন্তু মোবাইল দিয়ে দেখলে তো এলটিএম দেখা যাবে না, তাই না? না না, মোবাইল দিয়ে দেখলে এলটিএম দেখতে পারবেন না। মোবাইল দিয়ে দেখলে আপনি কম্পিউটার দেখেও দেখতে পারবেন না, বাট এলটিএম টেন্ডার যে আপনার যে জোনের মধ্যে সেগুলো দেখতে পারবেন, আদারওয়াইজ আপনার টেন্ডার আইডি জানতে হবে। এই হচ্ছে বিষয়। সেটাই। এলটিএম দেখতে হলে কম্পিউটার থেকে এলটিএম দেখতে হলে শুধু এলটিএম সিলেক্ট করলেই হবে, তাই না? হ্যাঁ, কম্পিউটার থেকে এলটিএম দেখতে হলে তাহলে মোবাইলও এলটিএম দেখা যায় তো স্যার এখন? যদি আপনি আইডি জানেন। ঠিক আছে? যদি আইডি জানেন তাহলে। আইডি না জানলে যে লিমিটেড টেন্ডারে যাবেন, লিমিটেড টেন্ডারে যাওয়ার পরে এখানে দেখেন এই যে এখানে যেগুলো আছে সব কিন্তু এলটিএম, যেটা আপনার জোনের মধ্যে। অন্য জোনের গুলো কিন্তু আপনি এখানে নোটিশ আসবে বা ডিটেইলস আপনি দেখতে পারবেন না। ঠিক আছে? আচ্ছা। এই হলো বিষয়। আর আমি যদি শুধুমাত্র ঢাকা জেলার এলটিএম গুলো দেখতে চাই তাহলে কি করতে হবে? আপনি যদি ঢাকার ঠিকাদার হয়ে থাকেন, হ্যাঁ, তাহলে আপনি এখানে দেখা আছে, দেখেন যেখানে ডিভিশনের নাম লেখা আছে, জেলার নাম লেখা আছে, এখানে নেক্সট দিবেন। এখানে নেক্সট প্রতিদিন আপনি দেখবেন। হ্যাঁ, নেক্সট নিয়ে দেখবেন যে ঢাকার ভিতরে কোনগুলো আছে। শুধু ঢাকা ডিভিশন সিলেক্ট করা যে শুধু ঢাকার গুলো আসবে এভাবে করা যায় না? না, এলটিএম এ এই সুযোগটা নাই, কারণ এই লিংকে আপনি দেখেন আমি লিমিটেড টেন্ডার আবার যাই। লিমিটেড টেন্ডারে যাওয়ার পরে দেখেন এখানে মিনিস্ট্রি সিলেক্ট করার কোনো অপশন এখানে দেয় নাই। কোনো অপশন নাই। হ্যাঁ, অপশন দেয় নাই। কিন্তু বাট আমি যদি ওটিএম টেন্ডারে যাই, ওটিএম টা এখান থেকে মিনিস্ট্রি সিলেক্ট করা বা এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার একটা জায়গা দিয়ে দিচ্ছে। ঠিক আছে? জায়গা দিয়ে দিচ্ছে। বাট এলটিএম এর জন্য জায়গা দেয় নাই, কারণ ওখানে এলটিএম এর জন্য আপনাকে আইডি জানতে হবে, টেন্ডার আইডি। সেটাই। টেন্ডার আইডির জন্য আপনারা স্ব ডিপার্টমেন্টের যে ওয়েব পোর্টাল আছে সেখানে তাদের নোটিশ, তারা যখন একটা টেন্ডার নোটিশ ইজিবিতে পাবলিশ করে তখন সেটার একটা পিডিএফ কপি তাদের ওয়েব পোর্টালে দিয়ে রাখে। সেখান থেকে আইডি গুলো নেবেন, নেওয়ার পরে আপনি এলটিএম টেন্ডার গুলো আপনি সার্চ করবেন আর কি। আচ্ছা, আর একটা কথা ভাই, ওটিএম এর জন্য যদি অফিস থেকে আমার রেট কোড বলে দেয় তাহলে তো কাজ পাওয়ার সুবিধা, তাই না? না, এটা ভুল ধারণা আপনার রেট কোড বলে দিল। হ্যাঁ, আপনাকে কি বলে দিল বলে, আপনি আমাকে গুছিয়ে বলেন, আমি আপনাকে ব্যাখ্যা করে দিচ্ছি। আপনাকে এস্টিমেট কস্ট বলে দিচ্ছে, তাই তো? হ্যাঁ, এস্টিমেট কস্ট যদি বলে দেয়। হ্যাঁ, এস্টিমেট কস্ট বলে দিচ্ছ, তারপর না আপনি 10% যে মিলাইতে হয় সেই টেন্ডারের কথা বলতেছেন, তাই তো? জি।
আচ্ছা 10% যেটা মিলাইতে হয় সেটা টেন্ডার কথা বল। সাপোজ আপনাকে বলে দিয়েছে অফিস, ঠিক আছে? হ্যাঁ আপনাকে যেরকম আপনাকে যদি একজনকে যদি বলে দিয়ে থাকে হ্যাঁ স্পেসিফিক, আর হ্যাঁ কাউকেই যদি না মানে, হ্যাঁ কোনোভাবেই যদি অন্য কেউ হ্যাঁ জানতে পারে, হ্যাঁ ঠিক আছে? একটু বলি, ধরেন আপনার টেন্ডার নোটিশ পাবলিশ হয়েছে, হওয়ার পরে এই হ্যাঁ এস্টিমেট কস্টটা শুধুমাত্র আপনি একাই জেনেছেন, হ্যাঁ ঠিক আছে? শুধুমাত্র আপনি একা জানেন, আর কেউই জানে না, জি কোনোভাবেই জানে না, ঠিক জি আছে? এবং জি টেন্ডারটা আপনার 10% লেসের টেন্ডার, আপনি 10% জাস্ট 10% লেস দিয়েছেন, জিরো জি জিরো একবার মিলাই দিয়েছেন, একবার পয়সা একবার জিরো জিরো পয়সা মিলাই জি জি টেন্ডার দাখিল করেছেন। জি করার পরে টেন্ডারটা ওপেন হওয়ার পরে যদি আপনার অফিসে যে কোয়ালিফিকেশন ছিল, জি সেই কোয়ালিফিকেশন, যে মিনিমাম কোয়ালিফিকেশন তারা চেয়েছেন, টার্নওভার, সিমিলার ওয়ার্ক, লিকুইড অ্যাসেট, তারপর জি টেন্ডার ক্যাপাসিটি, এভরিথিং সমস্ত পেপারস আপনার ধরেন আছে, আপনি কোয়ালিফাইড, জি তাহলে আপনাকে কাজ দিতে বাধ্য, জি আপনাকে আমি কাজ আমি দিতে বাধ্য। আদারওয়াইজ জি যদি জি জি অন্যরাও যদি এখানে 10% মিলাই, ধরেন আপনার সাথে অন্য একজন 10% মিলিয়ে দিয়েছে, হ্যাঁ তারও 10%, আপনারও 10%, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ তাহলে সেই ক্ষেত্রে কি করবে? সেই ক্ষেত্রে ধরুন হচ্ছে যে এখানে ওই যে পাস্ট পারফরম্যান্স ম্যাট্রিক্স ইভালুয়েশন সিস্টেম যেটা আছে, সেই হ্যাঁ ম্যাট্রিক্স সিস্টেমে ইভালুয়েশন তারা করবে, করার পরে যদি আপনি পয়েন্ট বেশি পেয়ে থাকেন তাহলে হ্যাঁ আপনি কাজটা পাবেন, আর অন্যজন যদি পয়েন্ট বেশি থাকে তাহলে আপনি কাজ পাবেন না। তো পয়েন্ট ওইটা কিভাবে পাইতে হয় সেটা তো আমি দিতে পারবো, বর্ণনা করেছি, এখন আর বর্ণনা করবো না, কারণ অনেক অনেক ব্যাখ্যা, না লম্বা ও ব্যাখ্যা, আপনি ভিডিও থেকে অফিস দেখে নেবেন আর কি। অফিস অফিস যদি অফিস যদি আমার এই কাজের ইচ্ছে থাকে তাহলে ওর পয়েন্ট কিভাবে কমাতে হবে এটা তো পাবে না, অফিস ভালো করে জানে তাই না? প্রশ্নই পারবে ওঠে না, না, এটা কোনো পারবে না, সুযোগ নেই অফিসের। কোনোভাবেই সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। কারণ একজন ব্যক্তি 5টা কাজ এখানে দাখিল করেছেন, উনি কি লিখতে পারবে? হ্যাঁ অফিসের লোক কি লিখতে পারবে উনি 2টা দাখিল করেছে? কোনোভাবেই সম্ভব না। আবার ওখান থেকে একটা ডিলিট করাও আচ্ছা সম্ভব না, বললাম। হ্যাঁ, আচ্ছা আর ঠিকাদার 10টা দাখিল করেছে, অফিস এখান থেকে 2টা ডিলিট করে দিল, এটা আদৌ সম্ভব না, হুম এটা সম্ভব, ঠিক আছে? না ওটা তো তো আপনার ওটা সম্ভব ওটা সম্ভব সম্ভব না। না, এই জন্য পয়েন্ট ওখানে যে বেশি পাবে সে কাজটা পাবে। হুম আশা হুম করি হুম আপনার উত্তরটা হ্যাঁ কি? সেটাই স্যার সেটাই। হ্যাঁ তাহলে ভাই অফিসের হেল্প করার মধ্যে শুধুমাত্র এই একটা হেল্পই করতে পারে তাই না? হ্যাঁ, সেটা অফিস হ্যালো একটা হেল্প করলে, যদি অফিস যদি মনে করে যে না, একবারে গোপনীয়তা এখানে রক্ষা করে শুধুমাত্র আপনাকে এস্টিমেট কস্টটা দিবে, তাহলে হ্যাঁ কাজটা মানে আপনাকে করা সম্ভব। এস্টিমেট কস্ট ছাড়া তো অফিসের আর কোনো কিছু হাতে নাই আছে? না না, আর কোনো কিছু হাতে নাই, কোনো কিছু হাতে নাই। এর বাইরে তো অফিস কোনো কোনো কারণ কোনো কিছু করার সুযোগ আছে আছে কিনা ভাই? সুযোগ, না না, কোনো আমার কিছু এটা করার জানার সুযোগ, দরকার খুব। কোনো কিছু শো করার সুযোগ নাই ভাই। এটা আপনাদের অনেকেই ফেসবুকে অনেক অনেক কিছুই মন্তব্য করেন যে ঘুষ খেয়েছে বা যাক, আমরা ওই প্রসঙ্গে যাব হুম না, হুম কারণ এটা সম্ভব না। না যে ওইগুলো জানার দরকার কারণ নেই। ওই যে হ্যাঁ, এই জন্য এটা সম্ভব না। তবে ঘুষ এটা খান না, এস্টিমেট, বাংলাদেশে কোনো ঘুষখোর নাই ভাই, সব ভালো মানুষ। হ্যাঁ সেটাই, এটা হ্যাঁ সেটাই আমরা ওই ওই সেটাই ওই সেটাই প্রসঙ্গে স্যার যাব না। হ্যাঁ হ্যাঁ ভাই স্যার সবাই আমরা ভালো। অফিসে স্যার গিয়ে যে কেউ যদি স্যার এস্টিমেট কস্টের মধ্যে জিজ্ঞেস করে তাহলে কি স্যার এরা বলতে বাধ্য না? না না, বলতে বাধ্য না, এরা বলতে বাধ্য না, কারণ অ্যারেস্ট আপনার করাই দিবে ভাই, পুলিশে দিয়ে দিবে। আপনাকে বলতে আপনারা বাধ্য না। তবে আমি বলি, এটা এই অফিসের এস্টিমেট কস্টটা, এটা যদি ওই অফিসে যারা এই টেন্ডার সাথে রিলেটেড যারা আছে, একটা টেন্ডার সাথে তো 4-5 জন রিলেটেড থাকে, চেয়ারপারসন থাকে, মেম্বার সেক্রেটারি থাকে, তারপর টেন্ডার একজন প্রিপারেশন করে সে থাকে, পি থাকে, এই যে সকলেই যদি এখানে সততা বজায় রাখে যে না আমরা এস্টিমেট কস্ট একেবারেই বলবো না, তাহলে সেটা তারা করতে পারে। বাট এটা হয়তো বা চেষ্টা করে, অনেকেই করে অনেকেই পারে না, এটা ভাই হচ্ছে বিষয়। আর একটা কথা ভাই, আমার যে পেপারস গুলো, যে এক্সপেরিয়েন্স পেপারস গুলা, এগুলো যদি হুম পি যদি আমাকে বলে যে সব ওকে আছে তাহলেই তো হয়ে হুম। হয়ে গেল, আর তো কিছু দরকার নেই। না না, পি ওকে বলতে আপনার তো সাপোর্টিং হার্ড কপি পেপার তো লাগবে। পি অফিস থেকে সেটা ডাউনলোড করবে, সেটা প্রিন্ট আউট করবে, সেটা যাচাই বাছাই করবে, না না করার পর আবার স্ক্যান করবে। না, আমি আমি সেটাই বলছি, উনি যাচাই বাছাই করে করে যদি সে মানে সে বলে দিলি তো, মানে আমার যে যে অফিসে আমি মনে করেন ঢাকা জেলা আমি টেন্ডার করব, এখন ঢাকা জেলার যে যে যারা টেন্ডার ইনভাইট করছে ওরা যদি বলে যে হ্যাঁ ওনার ওনার পেপার সব ওকে ভেরিফাইড, তাহলে তো হয়ে গেল নাকি? হ্যালো হ্যালো
হ্যালো, ভাই একটু ওয়েট করেন, দেন স্যার হয়তো কোথাও গেছে। আচ্ছা পার্থদা, জি হ্যালো, জি ভাই। আপনি কি কখনো নিজে 10% মিলিয়েছেন এস্টিমেট কস্ট নেওয়ার পরে? আমি হ্যাঁ ভাই এই যে গ্রুপে ভাই কারা কারা ব্যবসা করতেছেন ভাই, রানিং ব্যবসা করতেছেন কে কে? শুনেন ভাই, আপনার 10% এর যে বিষয়টা, আপনার 10% এর বেশিরভাগ এস্টিমেট ফ্ল্যাশ হয়ে হচ্ছে গিয়ে শিক্ষা প্রকৌশলী, বুঝছেন? এটা সবাই জানে, এস্টিমেট অফিশিয়াল এস্টিমেট যেটা বলে অফিশিয়াল। পিডব্লিউডি তো হয় ভাই, পিডব্লিউ গণপূর্ত তো হয়। পিডব্লিউটা যেটা হচ্ছে এটা একটু খুব কম, কিন্তু শিক্ষা প্রকৌশলীটা সব থেকে বেশি। ভাই আমার বন্ধু কন্ট্রাক্টরি করতেছে 15 বছর পর্যন্ত, ও আজ পর্যন্ত কোনো কিছু ওরে সব বলেই দেয় ভাই। এটা তো যদি এখন আপনার সাথে লিয়াজও থাকে আপনাকেও বলবো, একদম সব লিয়াজোর বাইরে কোনো কাজ করে না আজ পর্যন্ত। আসলে স্যারের সাথে এই ধরনের কথা না বললে আমাদের কনভারসেশন করা দরকার, কারণ স্যার তো আসলে একজন গভর্নমেন্ট এমপ্লয়, বুঝেন নাই ভাই এখন স্যার গভর্নমেন্ট এমপ্লয় না, এখন হচ্ছে সে আমাদের লোক। সে যখন অফিসে যাবে, এখন যেহেতু সি করতেছে, তার সাথে আমাদের সব খুললে বলতে হবে, সব খুললা, কিছু রাখা যাবে না। এখন সে কোথায় চাকরি করে এটা আমরা জানি না, সবাই ভুলে গেছি, বুঝছেন? এখন হচ্ছে সে আমাদের প্রাইভেট টিচার, প্রাইভেট হাউস টিউটর সে। এখন আপনি যদি বাসার শিক্ষকের কাছে মন খুলে কথা বলতে না পারেন, তাহলে আপনি কেমনে পড়বেন, কেমনে শিখবেন? এটা তো আসলে একটা ব্যাপার থাকে, কিছু কিছু রিস্ট্রিক্টেড বিষয় থাকে না। না, ওইটা তো ওনার জায়গায়, যখন উনি অফিসে যাবে তখন যদি আমি ওনার কাছে কিছু জিজ্ঞেস করি, তাহলে ওনার ওইটা অন্যায় ওনার কাছে। মেহেদী ভাই আসলে এটা এই বিষয়ে ভালো বলতে পারে। মেহেদী ভাই কি আছে নাকি? মেহেদী ভাইয়ের সাথে কথা বলেন। মেহেদী ভাই, এগুলো আমি জানি, ওনাদের সাথে আমার পার্সোনালি বহুত কথা হয়েছে, বুঝছেন? আপনার এই স্যারের বাসা আর আমার বাসা তো পাশে। জি জি জি। তাই এই মেহেদী ভাইয়ের সাথে আমি জানি, আমার কথা হয়েছে যে আমার যে কাজ করা লাগবে সেটা হচ্ছে, আমার তো কাগজপত্র সব বানায় ওইখান থেকে হাতে হাতে নিয়ে তারপর বলা লাগবে যে ভেরিফাইড। আমার তো এলজিডি থেকে সেই কাজ করা লাগবে, এলজিডি কাজে লাভ নাই, কিছু নাই, কোনো করতে পারতেছি না। কোনো লাভ নেই, এই যে অযথা এত থিসিস এত পড়াশোনা করে কোনো লাভ নাই যদি অফিস আপনারা না পছন্দ করে। এইটাই হচ্ছে খেলা, এইখানেই হচ্ছে খেলা। আমি তো ভাই এই ক্লাস করি না, ওনার ভিজিট 2000 টাকা দিয়ে দিছি, কিন্তু কত হচ্ছে আমি তো এই ক্লাস করে লাভ নাই ভাই, বুঝছেন? এগুলো করে যাই করি, এই শিখতে হবে। না শিখতে ভাই, আপনি যদি একটা কথা বলি, আপনি এটা শিখতে হবে, এটা কথা সত্য। আপনি যখন একটা লাইভ টেন্ডারে কাজ শুরু করবেন না, আপনি এইভাবে করে যত তাড়াতাড়ি শিখবেন, ওইটার তার চেয়ে 3 ভাগের 1 ভাগ সময় আগে শিখতে পারবেন। যখন আপনি নিজে নিজে কাজ করতে থাকবেন না, করবেন আর শিখবেন, আর ওইটা জীবনেও ভুলবেন না। আপনি এটা ভুলার সম্ভাবনা আছে, ওইটা আপনি ভুলবেনই না। মানে আপনি যখন করতে থাকবেন না, বাট তারপরে শেখার একটা অ্যাডভান্টেজ তো আপনি পাবেনই, এটা তো কোনো ভুল নাই। অবশ্যই আপনি আসলে ইজিপিটার মূল উদ্দেশ্য ছিল যে আপনার দুর্নীতি দূর করা। কিচ্ছু না ভাই, কিচ্ছু না। আমি যতজন আমার পরিচিত আছে ভাই, বুঝছেন, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন না? জি স্যার। শুনতে পাচ্ছি। এখন যাক, অনেকে ফাঁকে মন্তব্য শুনলাম। আমার নেটটা একটু ফল্ট করেছিল, তো গ্রামের বাড়ি, এই জন্য নেটটা একটু ফল্ট করেছিল। তো এর ভিতরে অনেকের মন্তব্য শুনলাম যে আপনি কোয়ালিফাইড থাকলেও কাজ দেয় না। তো যাক, আমার জানা মতে এরকম কোনো কিছু আমি পাই নাই। তো আমি সাজেস্ট করবো, আপনার যদি কোয়ালিফিকেশন থাকে প্রপার, তো অবশ্যই আমার সিলেট বেল্টে আপনি আসেন, আমি দেখি আপনাকে কে কাজ দেন, আমি একটু দেখি। আপনি কোয়ালিফাইড, তারপর আপনাকে কাজ দেন, আমি একটু দেখতে চাই আর কি। আপনার বিষয়ে স্যার আমরা যথেষ্ট স্যার, ওটা হচ্ছে স্যার কিছু কিছু করাপ্টেড লোক স্যার, ভালো খারাপ তো সব জায়গায় আছে, এটা তো মানতে হবে স্যার। সেটাই, ভালো খারাপ সব। এখন ম্যাট্রিক্সে কিভাবে কারাপশন করবে বলেন? অনগোয়িং ওয়ার্কার যদি টার্নওভারে যদি সবকিছু থেকে যে একজন বেশি থাকে, তাকে কাজ না কিভাবে দিবে না? সুযোগ নেই তো, কোনো সুযোগ নাই তো। এটা সেটাই আমি বলতেছি, একজন মানুষের এভরিথিং সবকিছু পয়েন্ট বেশি পাইছে, তখন সেখানে আপনাকে কাজ কিভাবে দেবে? তাকে বাদ করার সুযোগ নাই। সুযোগ নাই। ম্যাট্রিক্স ফলো না করলে
ম্যাট্রিক্সের ইয়াটা তো আমরা তো দেখতেছি ম্যাট্রিক্সটা ফলো করতে হবে, কিন্তু ম্যাট্রিক্সের ইকুয়েশনটা তো স্যার ডিপার্টমেন্ট করবে, এটা তো আমরা চাইলেও তারা হয়তো বা দেখাবে না না আমাদের। ডিপার্টমেন্টটা না, এটা সরাসরি কম্পিউটারে করে, এখানে ডিপার্টমেন্ট কিছু করার নাই, ওনারা ম্যাট্রিক্স আরে ভাই ফলো করে সেটা না সেটা না সেটা না, আপনার কয়টা কাজ আছে, আপনি কত বড় কাজ করছেন, এটা তো আপনার বিষয়টা ডিপার্টমেন্ট দেখতেছে, আমি তো আর দেখতে পারতেছি না। আমি তো একজন মনে করেন ঠিকাদার, আমিও পার্টিসিপেট করছি, আমি তো দেখতে পারতেছি না, ওটা তো অফিস দেখতেছে। এখন অফিস চাইলো যে যার নাই তারে দেবো, আর আপনি কি আর দেখতে গেছেন যে তার ডকুমেন্ট আছে নাকি নাই? অফিস আপনার বলবে যে আমি পাইছি, তার ডকুমেন্ট দিয়ে দিছি। আপনি চাইলে ওই তো অফিস থেকে পর্যায়ে ফাইটে ডকুমেন্ট দেখাবেন? বানায়ও নিতে পারে অফিস থেকে চাইলে। এটা অফিস চাইলে অনেক কিছু, আমি তো বলতেছি খারাপ ভালো সব জায়গায় আছে ভাই। হ্যাঁ, ওনার কথা আমি বুঝতে পারছি। আসলে উনি যে কথাটা বলতেছে যে অফিস চাইলেই সবকিছু পারে, কিন্তু আসলে এই রিস্ক এখন আর কেউ নেয় না। কারণ হচ্ছে যে এখন তো অনলাইন সিস্টেম, ইজিবিতে একটা কোনো কিছু দাখিল করলে সেটা কখনো ডিলিট করা যায় না, আপনারা জানেন। কারণ হচ্ছে যে অফিস কখনো চাইবে না যে পেপারস তার নাই, তার পেপারসটা বানিয়ে দিলাম। অথবা একজন ম্যাট্রিক সিস্টেমে 10টা কাজ দাখিল করেছেন, আর একজন 3টা কাজ দাখিল করেছেন, অথবা যে 3টা দাখিল করেছেন তাকে কাজ দিল, এই জিনিস কিন্তু এই রিস্ক কেউ নিবে না। কারণ হচ্ছে যে এখন ইজিবিতে অনলাইনে অডিট হয় না, কিন্তু আপনারা জানেন যে অনলাইনে কিন্তু অডিট শুরু হয়ে যাবে খুব শীঘ্রই আর কি। ইজিবিতে অডিট শুরু হয়ে যাবে, শুরু হওয়া পর্যন্ত স্যার আমরা এইগুলোর ইয়া হব, মানে শিকার হবই, বলে লাভ নাই স্যার। যেদিন হবে সেদিন স্যার আমরা যদি ভালো কিছু পাই। কারণ আপনারা জানেন যে যে পেপারগুলো এখানে আপলোড করতে হয় সেগুলো আবার যে স্ব অফিসের থেকে ভেরিফাই করে আনতে হয়, ভেরিফাইড যে পেপারটা সেটাই কিন্তু ইভালুয়েশনে আপলোড করতে হয় আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনেন, অফিস যাদের যদি কাজ দেয় তাহলে কোন সিস্টেমে আপনাকে অডিট করলে অফিসের কোনো ক্ষতি হবে না, এটা অফিস মাথায় রেখেই আপনাকে সব বলে দেবে। এটা আমি নিজে এটা সাক্ষী। যাই হোক, আমরা এই প্রসঙ্গে যাব না মেজান ভাই, এটা আপনাদের জি 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 ভাই। স্যার এখানে রেকর্ড হচ্ছে, তো আমি ওই প্রসঙ্গে যদি যাব না। দুর্নীতি নাই থাকতো স্যার তাহলে সবাই জিকে শামীম স্যার এত দুর্নীতি এত কাজ তেমন না। আরে ভাই, জিকে শামীম লাগবে না ভাই, আপনি 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 এই যে আগারগা আইছেন একজন অফিসে, আমি আপনার সামনে সামনে জিকে শামীম 3-4 জনকে দেখাবো একদম হাতে নাতে, সব কাজই আচ্ছা তারা ভাই, করে ভাই। এইগুলা কথা আমরা মেসেঞ্জারে বলবো না ভাই, স্যার রে আপাতত যাই হোক, বিদায় আমরা দিয়ে দেন। এই প্রসঙ্গে আমরা যাব না। তো আজকে আমি বিদায় নিই। হ্যাঁ ঠিক আছে, আজকের মতো জি আমি জি বিদায় জি নিচ্ছি। জি জি, কোরবানির আগে আর ক্লাস দিয়েন না, গরু টরু খাইনি তারপর। এখন এখন আচ্ছা, ক্লাস সবাই মন যদি বসবে না। ক্লাস করতে চাই তাহলে ক্লাসে শিডিউল দিব, আর যদি এখানে শেষ করলে ভালো হবে। কোরবানির পরে দেন। ওকে ঠিক আছে, তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য হ্যাঁ, কামনা করি। স্যার ঈদ মোবারক স্যার। অ্যাডভান্স ঈদ হ্যাঁ মোবারক স্যার। অবশ্যই ঈদ মোবারক ঈদ আপনাদের, মোবারক, আপনারা ভালো থাকবেন। দোয়া করবেন। আর কাজ পাওয়ার সিস্টেম কি এটা নিয়ে আমরা মেসেঞ্জার আলাপ করবো ভাই, মেসেঞ্জারে আসেন সবাই। হ্যাঁ সেটা পার্সোনাল, এটা এখানে না, সেটা পার্সোনাল। এটা আপনারা ওই যে আমাদের গ্রুপ আছে ভিডিওগুলো স্যার যদি একটু কাইন্ডলি আমাদেরকে দিয়ে দিতেন স্যার। কেন মেহেদী সাহেব তো সবগুলো দেওয়ার ভিডিও কথা, দিয়ে দিতেন। ভিডিওগুলো প্রতিটা ভিডিও তো আমাদের যে আমাদের দিয়ে দিবে করা আছে, সেটা আপনারা মেহেদী সাহেবকে নক করবেন, ঠিক আছে? তাকে নক করবেন, সে আপনাদেরকে এটা পাঠিয়ে দিবে, তাকে নক করবেন। এরপরে আমরা ঈদের পরে আরো ভালো ভালো বিষয় শিখবো আর কি। আছে স্যার, আমরা তাহলে আসি একদিন, আপনার ঘুরে যাই স্যার। হ্যাঁ আসেন, সিলেটে আসেন, সিলেটে বেড়াই যান, আসেন। জি স্যার আসেন। আমি হয়তো বা বেশি দিন আর থাকবো না, হয়তো বা ঢাকাতে ট্রান্সফার হয়ে আসার একটা মানে পসিবল মানে কথাবার্তা চলছে। আপনি ঢাকা আসেন। হ্যাঁ দেখি এটা ঢাকায় চলে আসতে পারে আর কি। ভাই আপনি ঢাকা আসেন, আপনার জন্য যদি কিছু লাগে আমারে বলেন, যদি আসার জন্য কোনো কাজ লাগে। ওকে, তো সবাই ভালো থাকেন। হ্যাঁ আজকের মতো এখানেই বিদায় নিই। সবাইকে আসসালামু আলাইকুম। সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর ঈদের পরে আমরা আরো ভালো ভালো বিষয় শিখবো আর কি, যেমন আপনার এই যে অ্যানালাইসিস শিখবো, তারপরে ম্যাটেরিয়ালস অ্যাসেসমেন্ট শিখবো, আরো অনেক বিষয় রয়ে গেছে, অনেক টপিকস রয়ে গেছে যেগুলো আমরা ঈদের পরে শিখবো আর কি। আর ভাই ওই যে ভাই আপনাদের মোবাইল নাম্বার গুলো একটু গ্রুপে দিয়ে দেন সবারটা, এই কাজে লাগবে ভাই। হ্যাঁ সেটাই, ওই যে গ্রুপে। হ্যাঁ সবাই না আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। না মোবাইল আর ডিস্ট্রিক্ট। হ্যাঁ নাম, মোবাইল এবং ডিস্ট্রিক্ট এটা দিয়ে দিলে আমাদের সবার আচ্ছা ঠিক আছে দিচ্ছি। মোটামুটি একটা ভালো একটা নেটওয়ার্ক থাকবে আর কি, ঠিক আছে? নেটওয়ার্ক থাকবে ভাই, এটা কাজ হবে ভাই, কাজ হবে, যেহেতু এই ব্যবসা করবেন সবাই। অবশ্যই কাজ হবে, অবশ্যই প্রয়োজন হবে। কার দেখবেন যে হুট করে আপনার মোবাইলে কল চলে আসছে আর কি,
রাইট জি আচ্ছা জি যাই ভাই, হোক, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, ঈদ মুবারক। ঈদ মুবারক।